কথা শুরু করার আগে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমি যদি মারা যাই কোনোভাবে কৌস্তব দায়ী নয়। মারা যান, কলকাতার মধ্যেও আর একটা কলকাতা রয়েছে। একটি বিশেষ বাড়ি আছে, যে বাড়িটিতে পিশাচ বাস করেন। পিশাচ সিদ্ধ একটি মন্দির আছে, যিনি ইষ্ট দেবী ওখানে, তিনি আসলে একটি। হঠাৎ দেখছে যে অর্পিতা হাসছে, শ্যামলের দিকে তাকিয়ে হাসছে, এবং তার হাসিটা টিপিক্যাল। অর্পিতা অন্ধকারকে খুব ভয় পেতে শুরু করে এবং বারবার বলতে থাকে, আমাকে কেউ রেপ করতে আসছে। তারপর ওরা দেখার সময় ওরা দেখছেন পেটের মধ্যে সাদা কিছু একটা জিনিস, যেটা ঠিক হিউম্যান বেবি নয়। প্রেত শক্তিকে আহ্বান করতে গেলেও প্রেমের প্রয়োজন হয়। কেউ বিশ্বাস করবেন যে তানপুরা বাজিয়েও সোলকে কানেক্ট করা যায়? স্বপ্নদ্বীপ বলে যাদবপুর ইউনিভার্সিটি, ওকে আপনি ডেকেছিলেন? ঋতুপর্ণ ঘোষ প্রখ্যাত, আমি ঋতুপর্ণ ঘোষের সাথেও কথা বলেছিলাম। হ্যালো বন্ধুরা, কৌস্তবের আড্ডার আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তব। আজকের যে আড্ডাটা বা পডকাস্ট আপনারা শুনতে চলেছেন, সেটা খুবই হেভি একটা এপিসোড। আমার নিজের এই অনুভূতি হয়, এমন ঘটনার সম্মুখীন হই যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। আমি বেশি কথা বলছি না আজকের এই পডকাস্টটা নিয়ে, বা কোনো হিন্টস দিচ্ছি না। আজকের এই পডকাস্টটা আপনারা যারা শুনছেন, তারা যদি দুর্বল হৃদয়ের হয়ে থাকেন, তাহলে একা শুনবেন না বা দেখবেন। আপনারা যদি আজকের পডকাস্টটা দেখেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, অ্যান্ড আজকের এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো। কৌস্তব কুমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না, আমি এবার ডাইরেক্ট চলে যাব আমাদের আজকের গেস্ট তন্ত্র দেবানন্দ মহারাজের কাছে। প্রণাম মহারাজ। প্রণাম। কেমন আছেন আপনি? আমি খুব আনন্দে আছি, ভালো আছি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আপনার সাথে আমার যখন যোগাযোগ হয়, আপনার থেকে এমন কিছু ব্যাপারে জানতে পারি যে জিনিসটা আমি আগে কখনো শুনিনি। এত কিছু নিয়ে আমি কাজ করেছি, অন্ধকার জগৎ নিয়ে বলা যেতে পারে, বাট এরকম টাইপের কোনো কিছু আমি আগে শুনিনি। আপনি বলেছেন যে আপনার সাথে 166 জন মানুষ রয়েছেন, কিন্তু কেউই জীবিত নন তারা। একদমই তাই। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, আজকে যখন আমি এই আড্ডাটা শুরু করতে চলেছি, আমার মনে হচ্ছে না যে খুব একটা আলো নিয়ে আমরা কথা বলবো। আই থিঙ্ক যে ভাইবসটা আমি পাচ্ছি, মনে হচ্ছে যে একটা অন্ধকার জগতে প্রবেশের আগের মুহূর্ত। আলো আর আধারির মাঝখানে এখন আমরা হয়তো বসে আছি। আমি বেশি কিছু বলবো না, ডাইরেক্ট আপনার কাছে চলে যাব। বলুন মহারাজ। কথা শুরু করার আগে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমি যদি মারা যাই কোনোভাবে কৌস্তব দায়ী নয়। মারা যান। কারণ এখানে আমি যে বিষয়ে কথা বলবো, যাদের নিয়ে কথা বলবো, যারা আমার সঙ্গে রয়েছেন, এখানে অনেকেই এসেছেন আজকে আমার সঙ্গে, প্রায় বলা যেতে পারে 20-25 জন মানুষ। মানুষ মানুষ তারা প্রত্যেকেই মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ। সকলেই ছায়া, কারুরই কায়া নেই, অর্থাৎ দেহ নেই। মানুষ হলে যে তাদের দেহ হতে হবে এমন তো কোনো কথা নেই কোথাও। বুঝতে পারছি। আর জীবনের পরেও তো আর একটা জীবন আছে। জীবনের পরের জীবনটা কি জীবন বলেই কনসিডার করা যায়? একদম পুরো মাত্রায়। আচ্ছা, আমাদের গরম হলে কষ্ট হয়, এসি চালাই আমরা, জল তেষ্টা পেলে জল খাই। তো তারা যদি বলেন যে আমার জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দেবে, বা আমার এই বাইকটা চড়তে ইচ্ছে হয়েছে, তো বেশিরভাগ মানুষ ইগনোর করেন, তাচ্ছিল্য করেন। এই তাচ্ছিল্যটা কিন্তু ডেঞ্জারাস। এবং যে কোনো কিছু অজানা, যা কিছু আমাদের অজানা, তাকেই আমরা বলি মিথ্যা। যেহেতু আমি দেখিনি, আমি এখান থেকে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি না, অতএব হাওড়া ব্রিজ নেই। সেটা তো একদমই সত্যি নয়। না, একেবারেই সত্যি নয়। এবং আমাকেই যে সব দেখতে হবে বা আমি যে সব জানি, এটাও তো ঠিক নয়। না, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এবং আমাদের শরীর, এই যে দেহটা, 3 ভাগ জলই, বেশিরভাগটাই জল। জল মানে জল ইন দ্য সেন্স, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে, বলা হয়ে থাকে। জল মানে শুধুমাত্র ওয়াটার এন্টিটি নয়, জাস্ট আ ইন্ডিকেশন, জাস্ট একটা মার্ক। জলটা পেরোলে নতুন একটা দ্বীপ আছে কিনা, যে গেছে সে জানে, আর সে কাউকে বলবে না। অনেক সময় সেই দ্বীপে গিয়ে অনেকে ফিরেও এসেছে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা বলছি। একদমই তাই। আমি জীবনে 5 বার মরতে মরতে বেঁচে গেছি। আজকে আমি 5 বার। 5 বার।
আচ্ছা, একবার আমি নিজে আত্মহত্যা করতে গেছিলাম, সেটা আমার চাকরি। আপনি? আমি সেটা কি সেটা এই 2005 ধারাতে আসার আগে? না, তখন আমার সাধারণ জীবন শুরু হয়েছে। হ্যাঁ, অনেকেই বলবেন আত্মহত্যা মহাপাপ, এটা আপনি জানতেন না। দেখুন, পরের ছেলে ক্ষুদিরাম হলে খুব ভালো লাগে, হুম আর নিজের বাড়ির ছেলেটা ক্ষুদিরাম হয়েছে, ফাঁসি কাটে ঝুলে গেছে, কজনের ভালো লাগবে আমার তো সন্দেহ আছে। আর বড় বড় লেকচার ঝাড়াই যায়, অনেকেই বড় বড় কথা বলে দেয়, এইতে এই লেখা আছে, ওইতে ওই লেখা আছে। আপনি রোজ মর্নিং ওয়াক করবেন, হুম হুম হ্যাঁ, তা খুব ভালো কথা, আমি স্বীকার করছি। আর মর্নিং ওয়াক করলে যে খুব শরীর ভালো থাকে সেটা আমিও জানি। হুম তা যিনি বলছেন তিনি করেন না কেন? আচ্ছা, আপনি বেশ কিছু ঘটনার ব্যাপারে আমাকে বলেছেন যেটা আপনি ফেস করেছেন। ইভেন আপনি রীতিমতো প্ল্যান চেটও করেন, যেটা আমি জানলাম আপনার থেকে। এবার আমি জানতে চাই মহারাজ, যে আপনি যে অন্ধকার জগৎ নিয়ে কথা বলছিলেন যে 166 জন রীতিমতো আপনার পরিবারের সদস্য কেউই জীবিত নয়, সেই ঘটনাগুলো এবার আমি জানতে চাই আপনার থেকে। আমি ব্লাড রিলেশনে বিশ্বাস করি না, আমি আত্মার আত্মীয়তায় বিশ্বাস করি। যারা আমায় ভালোবাসেন, হুম। যে কেউ আমায় ভালোবাসতে পারে। হুম ভালোবাসা যে শুধুমাত্র মানুষ বাসবেন তা না, জীবজন্তু ভালোবাসতে পারে, গাছেরা ভালোবাসতে পারে, পশু পাখিরা ভালোবাসতে পারে। সাধারণের মধ্যেই অসাধারণত্ব লুকিয়ে আছে। আমাদের দেখার চোখটা হয়তো তৈরি হয়নি, হুম। আমরা হয়তো খুব একটা বুঝে উঠতে পারি না তাদের। দেখুন, মৃত্যু আমি নিজে 5 বার মানে মরতে মরতে বেঁচে গিয়েছি। এখন কার কৃপায় বেঁচেছি এটা আপনারা বিচার করবেন। আমার তো মনে হয় ঈশ্বরের কৃপা। আহ প্রেত শক্তিকে আমি ভালোই বাসি, পছন্দই করি, তেজ শক্তিকে ভালো অবশ্যই ভালোবাসি। কারণ আপনি একটা আলো এই যে জ্বলছে, বাল্ব, পজিটিভ মেল সুইচ ফিমেল সুইচ, পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি মিলিয়েই। মন্দিরের মধ্যে কিন্তু অনেকে বলেন যে নেগেটিভ পাওয়ার থাকে না, নেগেটিভ এন্টিটি থাকে না। ঈশ্বর কিন্তু প্রতি ঈশ্বরকে তৈরি করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতেন, হাফ সেকেন্ড লাগতো না কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করে দিতে, শেষ করে একদম শেষ করে দিতে পারে। ঈশ্বর যদি চান এক্ষুনি পৃথিবী ধ্বংস করে দিতে পারে। কিন্তু ইট ইজ অলসো প্রপার সিস্টেম, থ্রু প্রপার চ্যানেল, কার্মিক ডেপস, কর্ম, এটা দরকার আছে। এই যে আমরা ফল পাই, এই যে এত মানুষ বলেন, সাধু সন্ত সাধক বর্গ, তারা বলেন যে সৎ মানুষ হও, ভালো মানুষ হও, মানুষের ব্যথায় তুমি কেঁদো। তুমি যদি টাকা দিয়ে সাহায্য করতে না পারো, খাবার দিয়ে সাহায্য করতে না পারো, বস্ত্র দিয়ে সাহায্য করতে না পারো, শিক্ষা দিয়ে সাহায্য করো, কিছু একটু করো। ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে এসেছিস যখন একটু দাগ রেখে যাস। ঠাকুরের চেয়ে আধুনিক, শ্রী শ্রী মায়ের চেয়ে আধুনিক আর কি আছে? কলি শ্রেষ্ঠ অবতার, সমস্ত ধর্ম তার মধ্যে সমাহিত। তাই জন্য আমরা বলি অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। কলির শ্রেষ্ঠ অবতার ঠাকুর, সর্বধর্ম সমন্বয়ের কথা ঠাকুর বলেছেন। আপনি দেখছেন ভগবান বুদ্ধ, একটু পরেই তিনি রূপ বদলে হয়ে গেলেন জিসাস ক্রাইস্ট। আমি দেখছি মহাকাল, মহাকাল থেকে হয়ে গেল মহাকালী। যিনি কালী তিনি কৃষ্ণ, একদম। যিনি নারায়ণ তিনি নারায়ণী একটু পরে, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। দেখুন, আমরা এই যে সাকার নিরাকার, আকার সাকার নিরাকার, এই যে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। ইসলাম তো নিরাকারবাদের বিশ্বাসী, কিন্তু দেখুন আমরা যে মনে করি, এই যে আমাদের ভাব, আমরা কিন্তু এই দুটো বাহ্য চোখ দিয়ে দেখি না, আমরা জ্ঞান চক্ষু দিয়ে দেখি, ভক্তির চোখ দিয়ে দেখি। তো ভক্ত কিন্তু সবসময় অন্ধই হয়। এবং একটি কথা, এই যে ভগবত দর্শন, এই যে বৈষ্ণবীয় যে ভাবধারা আমার বড্ড ভালো লাগে। তার কারণ আমি নিজে আদ্যন্ত কৌলাচারী, আমি বীরাচারের পক্ষপাতী, আমি শৈব, আমি অঘোর, আমি শাক্ত। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এই নামগুলোর কোনো মানে নেই। আচ্ছা, আমি বিনা মাইনের চাকর, শুধু চরণ ধুলার অধিকারী। আমার বড্ড সাড়া দিতে ইচ্ছে করে সেই মানুষটিকে দেখে, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, যেমন আমার হয়েছে। সর্বনাশ কেন করেন বলে আপনার মনে হয়? সর্বনাশ মানে ঈশ্বরকে পেতে গেলে সবকিছুর সঙ্গে যদি আপনি যুক্ত হন, ঈশ্বরকে লাভ করা সম্ভব নয়। সবকিছুর থেকে আপনি মুক্ত,
আচ্ছা, ওয়ান ওয়ে ট্রাফিক, একটা দিকে দেখছেন, কনসেন্ট্রেশনটা একদিকে যাচ্ছে। ঈশ্বরকে যদি লাভ করতে হয়, সবকিছুর সঙ্গে অ্যাটাচড হয়েও করা যায়, না করেও হওয়া যায়, এটা আপনার ইচ্ছে। এক একজন মানুষের ভাবনা চিন্তা এক এক রকম, এবং বিয়ের সাথে একজন সংসারী, তার সাথে সন্ন্যাসীর কোনো পার্থক্য নেই। কারণ ঠাকুর বলেছেন যে নদীর ওপর নৌকা থাকুক অসুবিধা নেই, মানে জলের ওপর যদি নৌকা থাকে অসুবিধা নেই, নৌকার মধ্যে যেন জল না থাকে। একদমই তাই, তাহলে নৌকা ডুবি হবে। একদম একদম। তো যতদিন সংসারের বন্ধন আছে, এক হাতে ঈশ্বরকে ধরবে। যখন সংসারের বন্ধন, সংসার থেকে মুক্তি হয়েছে, সংসারের বন্ধন, তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে অষ্টপাশ, আচ্ছা, লজ্জা, ঘৃণা, ভয়, আরো 5টা জিনিস আছে। তো সেগুলো থেকে যখন মুক্ত, তখন সে দুহাতে ঈশ্বরকে ধরবে। তো আমি যদি কৌস্তবকে এখন বন্দুক দেখাই, তো বলে হ্যান্ডস আপ। ভয়, এটা ভয় একদম। আর যদি এমন কিছু হয়, এমন যদি কিছু হয় চোখে জল এসেছে, এই ভক্তের আইডেন্টিটি, চোখটা ছলছল করে উঠেছে, দুহাত তুলে হরিনাম করছে নিষ্কপটে। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসেরও দাস। একজন ভক্তকে ছাড়া ভগবান অসম্পূর্ণ। আচ্ছা, ভক্ত ভগবানকে ছাড়া অসম্পূর্ণ। সর্ব অর্থে যিনি নাশ প্রাপ্ত হয়েছেন, সন্ন্যাস মানে সম্যক ভাবে নাশ প্রাপ্ত হওয়া, তো সেই পথের পথিক যিনি, সেই দিকে যাচ্ছেন। যে এই যে মানব দেহ পেয়েছি, এই যে মানব জীবন পেয়েছি 84 লক্ষ জনই ভ্রমণ করে, এই যে দুর্লভ মানব জন্ম, সেটা শুধুমাত্র ঈশ্বরকে জানবো বলে, মানে ঈশ্বরকে লাভ করব বলে। মনুষ্য জন্মের আগে আরো 84 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি, তারপরে মানব জন্ম, তারপরে আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো, এটাই মানব জন্ম, এই যে দেহ, সবচেয়ে ভাবে বলেন আমরা খুব ব্যস্ত, উই আর ভেরি বিজি। কি নিয়ে বিজি? এটা আমার প্রায়োরিটি। দেখো, অনেকেই বলে ঈশ্বর টিশ্বর পরে হবে বাবা, এখন আমি হাজব্যান্ডের টিফিনটা আগে বানাই, মেয়েরা পড়বে, কোচিং এ যাবে, ওদেরকে আনতে হবে, ওটা আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি। ওটা ডান হাত, বাঁ হাত আর অজুহাত। আচ্ছা আচ্ছা। 10 মিনিট নিজের জন্য বার করা যায়, 2 মিনিট নিজের জন্য বার করতে পারবেন না। তো মানুষ অনাগ্রহ। অনাগ্রহ কেন? অজানা জিনিসটাতেই ভয়। অজানা যে জিনিসটা, সেইটাতেই যত রহস্য। যদি জেনে যায় যে ঈশ্বর আমার অন্তরে বিরাজ করছেন, আমার মধ্যে বিরাজ করছেন, আমি কোন মসজিদে যাব, কোন মন্দিরে যাব, কোন চার্চে যাব, কোন গুরুদ্বারায় যাব, তিনি তো আমার অন্তরের অন্তঃস্থলে বিদ্যমান। তো তাকে আমি এত কষ্ট করছি কেন? নিজেকে যদি চিনি, নিজেকে যদি জানি, নিজেকে যদি ভালোবাসি, আমার মধ্যে তো ঈশ্বর বিরাজ করছেন, আমার বাইরে কিছু। তো এবার কেউ সাকার রূপে কল্পনা করছেন, তিনি সাকার রূপেই দেখছেন। কেউ নিরাকারের উপাসনা করছেন, নির্গুণ ব্রহ্ম। তো সেই দিকে কারোর মত, সেই পথ। যোগেও তাই বলা হয়েছে, মহাশূন্য, শূন্যাবস্থা, খুব উচ্চ অবস্থা। তো সেইখানে একটা মানুষ সেইভাবে দেখছে। তো আজকে অবশ্য আমরা আলোর থেকে একটু অন্ধকারের দিকেই যাব। অন্ধকারের যে ব্যাপারটা আপনি বললেন, এখন আলো আছে তাই অন্ধকার আছে, আলো না থাকলে অন্ধকার একদম থাকতো, বা অন্ধকার না থাকলে আলোর এক্সিস্টেন্স ফিল করতে পারতাম। দিন আছে, একজন বলছে দিন আছে, রাতটা আমি মানি না। অনেকে দেখবেন বলে ভূত বলে কিছু নেই, সত্যি কিছু নেই, প্রেত আছে। আচ্ছা, তো প্রেত আছে আমি মানি না। ভূত আর প্রেতের মধ্যে ডিফারেন্সটা? ভূত বলে কিছু নেই, ভূতটা একটা চলতি কথা আর কি। অতীত। অতীত, ভূত মানে ভূতপূর্ব, পাস্ট টেন্স, পাস্ট। এই যে প্রেত যারা, তারা কি ভূত মানে অতীত? একদমই তাই। আগে তো প্রেজেন্ট ছিল, আগে প্রেজেন্ট টেন্স ছিল, এখন পাস্ট টেন্স। বলা যায় না এটা ফিউচার টেন্স হবে কিনা। আপনি বললেন যে আপনার সাথে আপনার পরিবারে 166 জন রয়েছেন, তারা সবাই প্রেত। আমি ঠিক তা মনে করি না। শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউন যেহেতু একটা ভয়ঙ্কর, অত্যন্ত শক্তিশালী একটি শক্তিপীঠ, এবং সেখানে ভৈরবরা রয়েছেন, একাধিক ভৈরব বিরাজ করছেন, এবং মহাবিষ্ণু বিরাজ করছেন, রাধাকৃষ্ণজি বিরাজ করছেন, নৃসিংহদেব বিরাজ করছেন,
মহাকাল বিরাজ করছেন, মহাকাল ভৈরব বিরাজ করছেন, জগন্নাথ দেব বিরাজ করছেন, নারায়ণজি বিরাজ করছেন, ভগবান বুদ্ধ বিরাজ করছেন, প্রভু যিশু বিরাজ করছেন, মহাবীর বিরাজ করছেন। এখানে কোনো বৈষম্য নেই, মানে সবাই এক একটি বিষয়কে আমি এক এক ভাবে পেয়েছি জীবনের এক একটা সময়। আচ্ছা, এখানে ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ তিনি একইভাবে স্বাগত, খ্রিস্ট ধর্মাবলম্বী কোনো মানুষ, এবং তার অনেক বিশপ এসেওছেন, বলেছেন এটা শুধুমাত্র একটা মন্দির না, আমি এই মহাস্থানটিকে মন্দির বলে কনসেপ্ট মানে একটা বাউন্ডারি ওয়াল আঁকতে রাজি নই। একটি মহামন্দির, এটি একটি মহাতীর্থ যেখানে শুধু প্রেম আছে। তো অনেকের পার্ষদ থাকে, মহাদেব, মহাদেব মহাপ্রেত। আচ্ছা আচ্ছা ভূতেদের নাথ যিনি, তিনি ভূতনাথ। আচ্ছা, তো স্বাভাবিকভাবে তিনি যদি থাকেন, মায়ের পার্ষদ থাকেন। আমাদের যেমন বন্ধু বান্ধব থাকে না, তো শ্রীকৃষ্ণের ছিল ললিতা, বিশাখা, অনেকজন সখী, অষ্টসখী, 16,000 গোপিনী। তো এই আর কি, তো সেরকম অনেকে থাকেন আর কি, আছেন। তো তাদেরকে প্রেত বললে আমার কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, আমার কষ্ট লাগে। কিন্তু জীবিত কেউ নয় তারা। দেখুন, জীবন বলতে কি আমরা বুঝি? জীবন মানে ওই 100 বছরের একটা জীবন, 120 বছরের একটা। আমি বলতে চাইছি দেহ নেই তাদের হয়তো। একদমই তাই, জীবন তো আছে, মৃত্যুর পরেও তো জীবন আছে, লাইফ আফটার ডেথ ভীষণ রকম ভাবে আছে। দেখুন, আমি দেখতে পাচ্ছি না অতএব নেই তা কিন্তু নয়, ওটা আছে। আমি দেখতে পাচ্ছি না, এখন বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা, এই ফেব্রুয়ারি মাস, ঠান্ডার সময় বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা এক্সটেন্ড করবে। আমি দেখতে পাইনি বলে নেই। আমি লজিক দেখাবো, এখানে কোনো লজিক নেই। ভক্তিতে কোনো লজিক হয় না, বিশ্বাসে কোনো লজিক হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমার এখন গরম হচ্ছে, আপনারও কি গরম হচ্ছে? হচ্ছে না তো? আরো সবাই যে এখানে রয়েছেন, টেম্পারেচারটা বদলালো, এখন অনুভব করছি। আপনি নিশ্চয়ই অনুভব করছেন। আস্তে আস্তে যত আমরা কথা বলছি, অনেকে কিন্তু অ্যাট্রাক্টেড ফিল করছেন। নামের মধ্যেই নাম ব্রহ্ম, নামের মধ্যেই ঈশ্বর বিরাজ করছেন। তো এখানে কার নাম করা হচ্ছে? আর প্রেত শক্তির নাম করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা অ্যাট্রাক্টেড ফিল করছেন, এবং আশপাশে যে তারা উপস্থিত হয়েছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে আমি তো ভীষণ ভাবেই সেন্সিটিভ এই ব্যাপারে, এবং আমি প্রথম থেকেই আমার একটা অনুভূতি হচ্ছিল, এসেই বললেন, এবং এই অনুভূতি আপনারও হবে, এবং যারা রয়েছেন তারা কিন্তু জানান দিয়ে যাবেন। তো এমন এমন কয়েকটা জায়গা, কয়েকটা বাড়ি আছে কলকাতায়, আমি দাবি করতেই পারি, মানে বললেও অত্যুক্তি হবে না। মানে আপনি বলতে চাইছেন যে এই কলকাতার মধ্যেও আর একটা কলকাতা রয়েছে? একদম, তাকে চিনতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে। এরকম কলকাতায় অনেকগুলো বাড়ি আছে। আপনি গেছেন? আমি গিয়েছি। আচ্ছা, আক্রান্তও হয়েছি। আপনি আজকে এই আড্ডা শুরু হওয়ার আগেই বললেন যে এই কথাবার্তার মধ্যে আপনার যদি মৃত্যু হয়, এত বড় ওয়ার্ডটা আমি বলতে চাইছিলাম না, বাট আপনি বলেছেন, সেই রেসপেক্টে বলছি, যে তাহলে এখানের কেউ দায়ী নয়। আপনি মৃত্যুটা হতে পারে বা এরকম টাইপের হতে পারে, এটা কেন বলছেন? কারণ আমার সঙ্গে আজকে আমি যাদেরকে নিয়ে এসেছি, যারা আসতে চেয়েছেন, শুধুমাত্র তারাই এসেছেন। আমি জোর করে কাউকে আনিনি, বা কোনো রকম ম্যাজিক দেখানো বা ভোজবাজি দেখানো আমার উদ্দেশ্য নয়, বা কুসংস্কারের প্রচার করা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে এটাই, মানুষকে বোঝানো। তো ঈশ্বরের অস্তিত্ব যদি থেকে থাকে, যারা বলেন, এটা আমার কথা নয়, যারা বলেন যে আছে জানি না, তাহলে প্রেতের, যারা বলেন আছে, তাহলে প্রেতটাকেও মানতে হবে। রাত যখন আছে, দিনও আছে। এই প্রেত নিয়ে আপনি যখন বলছেন, প্রেতের যদি কোনো ঘটনা থাকে বা ইনসিডেন্ট থাকে, সেটা আমি আপনার থেকে জানতে চাই। হ্যাঁ, ঘটনা শুধু বললে কম বলা হয়, ঘটনার ঘন ঘটা। আচ্ছা, ঘন ঘটা সারা জীবন জুড়ে। আচ্ছা, আমি যেখানে চাকরি করতে গেছি সেখানে ঘটনা, আবার চাকরি চেঞ্জ করে অন্য জায়গায় এসেছি সেখানে ঘটনা, মানে কোনো ঘটনার সাথে কোনো ঘটনার কিন্তু কোনো মিল নেই। আচ্ছা, মানে একটা সময় ভাবতাম, আমি একটা সময় কাঁদতাম আমি, মানে যে আমার সঙ্গেই কেন এরকম হয়, হোয়াট ইজ দ্য রিজন? সেই কেনটাই খুঁজছে না, সেই কেনটাই খুঁজতে শুরু করেছিলাম একদিন, এবং এই সূত্রপাতটা ঘটেছিল অফিসের পলিটিক্স থেকে। আচ্ছা, এবং আমাকে বাথরুমে বন্ধ করে রাখা হয়েছিল, এবং সিসিটিভি ক্যামেরাটা অফ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, একটা সময়, মানে অফিস পলিটিক্স আর কি। তো হয়তো যদি আমাকে কেউ বই লিখতে বলে,
তাহলে হয়তো যে বইটা আমি লিখবো সেটা হয়তো শয়তানের বাইবেল, কোডেস গিগা, হয়তো সেই রকম হয়ে যাবে। আমি বেঁচে থাকি বা না থাকি কিছু যায় আসে না। আজকে আমি যে অবস্থায় আছি তাতে আমার খুব একটা যায় আসে না। সাধন করার পর এত বছর, অহংকার করে বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। আমার কিসের অহংকার? আমার ভালো নেই মন্দও নেই। ঈশ্বর প্রিয় মানুষ, ঈশ্বর প্রেমী মানুষ, ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বরের জন্য যদি আমার মৃত্যু হয় আমি খুব খুশি হব। আমি যদি আজ এখানেই মরে যাই আমার কিছু যায় আসে না, আমি হেসে হেসে সেটি বরণ করতে পারি। ঈশ্বরের তো ভালো লাগবে। সেই জন্যই প্রেত শক্তি আমার পেছনে এত বেশি ইনভলভ, কারণ নেগেটিভটা পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। একদমই তাই। একটা মন্দিরে বা মসজিদে যেখানে উপাসনা হচ্ছে ঈশ্বরের, ঈশ্বর তো সেই এক ব্যক্তি, নামগুলো খালি ভিন্ন ভিন্ন, তো সেখানে কিন্তু প্রেত শক্তির প্রচন্ড অ্যাট্রাকশন থাকে। প্রেত শক্তি তার বাইরেই অপেক্ষা করছে যে কটা লোককে কনভার্ট করতে পারলাম। আমার একটা দল আছে এ দল, আর একটা দল আছে বি দল, একটা ঈশ্বরের দল, একটা শয়তানের দল। সেইটানিজম পাশ্চাত্যে খুব বেশি চর্চা আছে। আমরা ওইটুকুই জানি, ওই ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, হ্যাঁ আমরা ওইটুকুই জানি। আমাদের ভূত পেতনি, দত্তিদানা, ঠাকুমার ঝুলি, আমরা ওইটুকুই পড়েছি, রূপকথার গল্প, এবং এটাকে সবাই খুব লাইটলি নেয়। এটা কিছুই নয়, এটা একটা ছেলে বলে না, তুই এরকম খাওয়া দাওয়া বাদ দিয়ে দিচ্ছে, মা মুখে গরস করে খাওয়াচ্ছে, বাবু তুমি খেয়ে নাও, এক্ষুনি কিন্তু সে চলে আসবে, স্কন্ধ কাটা, গলা কাটা এন্টিটি, এইরকম একটা ব্যাপার। আমি এই চাকরি করতে করতে আমি এই সময় আপনার সাথে এই প্যারানর্মাল ঘটনাটা, হ্যাঁ এরকম এই ঘটনাটি মানে আমারই দুই কলিগ, মানে আমি খুব কম বয়স থেকে চাকরি করছি। আমি যখন হায়ার সেকেন্ডারি পাশ করিনি তখন থেকে আমি চাকরি করছি, টাকার জন্য নয় কিন্তু অভিজ্ঞতাটাকে কাজে লাগাবার জন্য। আমি ক্লাস 9-এও কবিতা লিখতাম এবং সেটা ছাপা হতো, এবং আমি সঙ্গীত, কলাবিদ্যা চর্চার ভীষণ ভাবে আগ্রহী। আমি আর্টিস্ট মানুষ এক কথায় বলতে গেলে, মনের দিক থেকে। যদি আজকাল আমি বাথরুমেই গান করি, আমি পারলে না দুটো গান শোনাবো যদি সেটা গান হবে না মেশিন গান হবে জানি না, আমাকে মার্জনা করবেন, আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। এসটিডি মানে স্বামী তন্ত্র দেবানন্দ গান গাইতে পারে, এসটিডি মানে আবার অন্য কিছু অনেকে লিখেছে। দেখো, প্রেত শক্তিকে আহ্বান করতে গেলেও প্রেমের প্রয়োজন হয়। আচ্ছা, ঈশ্বরকে আহ্বান করতে গেলে যেমন ভক্তির প্রয়োজন হয়, তো হায়ার লেভেলের প্রেম। প্রেত শক্তিকে আহ্বান করতে গেলে, তার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে, আমি ডাকলে সে আসবে কেন? আমি যদি প্রধানমন্ত্রীকে আহ্বান করি, আমন্ত্রণ জানাই, উনি আসবেন? আমার কি কারণে আমি আমন্ত্রণ জানাচ্ছি? তো একটা দেশের একজন মাননীয় প্রধানমন্ত্রী, তা ধরা যাক বিশ্ব সংসারের একজন প্রধানমন্ত্রী, তিনি ঈশ্বর, আর ধরা যাক আর একজন তার অপোজিশন লিডার, তিনি প্রেত। আচ্ছা আচ্ছা, তো তারই কোনো এন্টিটিকে আমি ডাকছি। তো অফিসে কি হয়েছে? অফিসে আমি একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতাম, খুব কম বয়স তখন, আমারই মতন আরো মানে ছেলেরা মেয়েরা কাজ করছে। তো দাদা একে অন্যকে ভালোবাসতো, আর খুব কম বয়সের প্রেম যা হয় আর কি, তো কোনো প্রেমই তো ঠিক খুব একটা টেকে না। তো এই ইনফ্যাচুয়েশন গুলোই আর কি, কেউ একটুখানি সিরিয়াস হয়ে যান। তারপরে মানে আই লাভ ইউ বলতে যতটা সহজ সময় লেগেছিল, আই হেট ইউ বলতে তার চেয়েও কম সময় লাগে। মানে কাপ ডিশ টেকসই হয়, সম্পর্ক তার থেকেও তাড়াতাড়ি ভাঙে। তো এইরকম করতে করতে একটি ছেলে আর একটি মেয়ে, মেয়েটির নাম অর্পিতা আর ছেলেটির নাম শ্যামল। তো শ্যামল আর অর্পিতার মানে একটা বন্ডিং, এবং তারপর ওই 20-21 হবে। তো যেহেতু তারা চাকরি করে, কিছু পয়সা রোজগার করে, এমন কিছু মাইনে পায় না যে একটা ফ্ল্যাট ভাড়া করে বা একটা ঘর ভাড়া করে থাকে, তো নিজেদের মধ্যে মন্দিরে বিয়ে করে ফেলেছে। তো আমার একদম চাক্ষুষ করা ঘটনা আমার সঙ্গেই, সেই থেকেই আমার ইনক্লিনেশনটা আরো বেড়েছিল, না হলে হয়তো এতটা হতো কিনা জানি না। তারপরে কি আমাকেও অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। তো তারা নিজেদের মধ্যে বিয়ে করে এবং বাড়ি থেকে সেপারেট হয়ে যায়। সেপারেট হয়ে গিয়ে তারা ওই আমাদের সিআইটি রোডের যে একটু স্লাম এরিয়া আছে আর কি, নগরপল্লী বসতি অঞ্চল, মানে চলতি কথায় বস্তি, সেখানে সস্তায় একটা ঘর ভাড়া করে তারা তাদের সংসার শুরু করে। অফিসও করছে, সংসারও করছে। তো এবারে যা হয়, সকলেরই বাবা মা আসছে, বলছে কিরে বাড়ি চল, ঠিক আছে আমরা মেনে নেবো, আমরা মানিনি, তাতে কি হয়েছে, যা করেছো করেছো, চলো, এই আর কি। বাড়ির অমতে বিয়ে হলে যেরকম হয় আর কি, একবার মেয়ের
বাবা মা আসছে, একবার ছেলের বাবা মা আসছে, কখনো মেয়েকে দোষ দিচ্ছে, কখনো ছেলেকে দোষ দিচ্ছে। এই অবধি ঠিকঠাকই চলছিল। তো ছেলেটি যেহেতু চাকরি করতো, একদিন অ্যাবসেন্ট হয়তো অফিসে, তো সেই দিন ওই লিবার্টি সিনেমার সামনে দেখবেন রাতের দিকে এই 1টা 12:30 রাত্রির 12:30 1টা থেকে একটা হাট বসে। ওটা হচ্ছে সেকেন্ড, মানে ফ্যাক্টরি সেকেন্ড যেমন হয়, ইউজড জামা কাপড়ের একটা বৃহৎ পৃথিবী, বৃহৎ বাজার। মানে হেন জিনিস নেই জামা কাপড়ে, গার্মেন্টস এর, সেকেন্ড হ্যান্ড গার্মেন্টস আর কি, তার বাজার। সেই বাজারটা বসে। তা একদিন কি করেছে, ও ওই বাজারটাতে চলে গেছে যেদিন ও অ্যাবসেন্ট হয়েছিল। শ্যামলের একটু উদ্ভট বুদ্ধি থাকে আর কি, তো সস্তায় নিজের জামা কাপড়ও কিনেছে, ওয়াইফের জন্যও ওই সালোয়ার কামিজ, জিন্সের প্যান্ট, টপ এইসব কিনেছে। মানে একটা জিন্সের প্যান্টের দাম হয়তো আপনারা কেউ বিশ্বাসই করবেন না, এখন দরাদরি করে দেখতে পারেন, তাহলে বিশ্বাসটা এসে যাবে। 20 টাকা, 25 টাকা, 100 টাকা, মানে যে কেউ এটা যাচাই করতে পারেন। মানে একটা ভালো তাঁতের শাড়ি হয়তো মেরে কেটে 50 টাকা দাম হবে। তো ব্যাপার হচ্ছে এরও আবার ক্যাটেগরি আছে। কোনোটা হয়তো ভালো, সেটা হয়তো কাঁচা। এবং অনেক জামা কাপড় আছে এগুলো খুব একটা কাঁচা নয়, ওই জল কাঁচা করে দেওয়া, টান টান করে ইস্ত্রি করে চালিয়ে দেয়। তো এগুলো বলে লটের মাল। তো আমরা জানি মরা সাহেব, MS বিখ্যাত, ডালহাউসি ধর্মতলায় প্রচুর মরা সাহেবের কোট, এই সাদা রঙের জামা দেখবেন গরমকালে খুব বিক্রি হয় কলকাতায়। যে কেউ, অনেকে হয়তো কিনেও নিয়েছেন। বিপদটা এখানে, আমি অনুরোধ করব দয়া করে কিনবেন না, যদি টাকা কম থাকে কিনবেন না, কোনো কিছুই কেনার দরকার নেই, আপনি ছেঁড়া জামা সেলাই করে পরুন, ডোন্ট ডু ইট। তো এই অর্পিতা আর শ্যামল এরা খুব ভালো, মানে একটা বন্ডিং থেকেই, মানে একে অন্যকে একবারে চোখে হারায়, পাগলের মতো ভালোবাসে। তো ওখানে গিয়ে শ্যামল কিনলো জিনিস, সব কিনে এবার চলে এসছে বাড়িতে। আচ্ছা, এবার ওরা ওই মানে করেছে, জল কাঁচা করে, আমরা একটু সাবান কাঁচা করে পরি, তো সেটা করেছে। এবারে যে জিন্সের প্যান্ট, টপ, সেটা পরার পরে 2-4 দিন ব্যবহার করেছে। তো রোজই অর্পিতা বলে যে আমার না খুব শরীরটা দুর্বল লাগে, এবং যখনই ওরা বেড শেয়ারিং, একটা কনজুগাল লাইফের মধ্যে আছে, ইন্টারকোর্স করতে চায় যখনই শ্যামলের একটা ইচ্ছে হয়, শ্যামলের একটা আগ্রহ থাকে স্ত্রীকে আদর করার, ভালোবাসার, সেই জায়গাটাতে মানে অর্পিতার প্রচন্ড আপত্তি। আচ্ছা, মানে সেক্সুয়াল ব্যাপারটা যেন উবে গেছে, কর্পূরের মতন উবে গেছে। এই ব্যাপারটা শ্যামলকে ভীষণ বিরক্ত, মানে তার ভীষণ, সে সারাদিন পরিশ্রম করে, একটা তো ভালো লাগা থেকেই ভালোবাসা, এবং তার পরিণতি বিয়ে। তা বিয়ে যখন হয়েছে, স্বাভাবিকভাবে সেক্স সেখানে একটা মেজর রোল প্লে করে, এবং সেটা খুব ফুল ফ্লেজেড দুজনের, মানে প্রাপ্ত মনস্ক দুজন মানুষের অনুমতিতেই হচ্ছে, কনসার্ন নিয়ে। একদম। আমার স্ত্রীকে আমি আপন করে পেতে চেয়েছি, এটার মধ্যে কিছু, কিন্তু স্ত্রী চাইছেন না। রোজই বলছে আমার শরীরটা খুব খারাপ, আমার জ্বর আসছে, আমার হাত পা কিরকম যেন লাগে, এবং ওরা দুজনেই মা কালীর খুব ভক্ত আর কি, তারা মায়ের বিশেষ করে ভক্ত। ওদের ফুল টুল দেয়, সিঁদুর পরে, তো ভীষণ ভাবে মানে এইভাবেই থাকে আর কি। একটা শব্দ বোধহয় হচ্ছে, মানে শব্দ আমিও পেয়েছি, কিন্তু 2-3 বার হয়েছে। আমি জানি না সেটা কোন জায়গা থেকে হচ্ছে, তবে হচ্ছে। অর্পিতা ভীষণ ভাবে মানে নট ইন্টারেস্টেড। তো তারপরে অন্ধকার দেখে ভয় পেতে শুরু করছে অর্পিতা। আচ্ছা, মানে এই যে রাত্রিবেলা যেটা, সেটা তো মানুষ এনজয় করে, ডিম লাইট, হ্যাঁ, একটা নাইট বাল্ব চলবে, ব্যাস, দ্যাটস অল। তো খাওয়া দাওয়া তার কমে গেছে, অত খাবার, স্ট্রিট ফুডের ভক্ত ছিল, ফুচকা তো বলে একাই একটা পুরো ফুচকাওয়ালাকেই প্রায় খেয়ে নেয়, এরকম অবস্থা। হ্যাঁ, মানে রোগা চেহারা, চিপচিপে চাউনি, গরমটা চিপচিপে, চোখের মধ্যে ভীষণ আবেদন আছে। আচ্ছা, তারপর কি হয় ওদের? এরপর এই যে জিনিসটা হয়, অর্পিতা অন্ধকারকে খুব ভয় পেতে শুরু করে, এবং বারবার বলতে থাকে যে আমাকে কেউ রেপ করতে আসছে। আমি কোনো পুরুষের সাথে কথা বলতে চাই না, তোমরা সব ছেলেরাই একই রকম, শুধু আমার শরীর ভোগ করতে চাও,
আমাকে তোমরা কেউ ভালোবাসো না। তো এই কথাটা শুনে শ্যামল খুব আকাশ থেকে পড়ে এবং খুবই মানে অপরাধ বোধে ভোগে এবং নিজেদের মধ্যে একটা প্রচন্ড তর্কাতর্কি শুরু হয় যে এই আবার নতুন কোন নাটক শুরু হলো। মানে বিয়ে করেছিলাম ভালোবেসে সবকিছু একে অন্যের, এটা আবার কি হচ্ছে নাটক সংসারের মধ্যে। এমনিতেই বাবা মাকে নিয়ে অনেক চাপ আছে, আবার নতুন করে যদি ওয়াইফও চাপের সৃষ্টি করে, কাজের চাপ তো আছে, চাপ এত চাপ তো নেওয়া সম্ভব না। তো ভীষণই কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে। ইতিমধ্যে মানে শ্যামলের হাত চেপে অর্পিতা বলতে থাকে যে মানে আমি কোনো অভিনয় করছি না, কোনো নাটক করছি না, এটা সত্যি সত্যি হচ্ছে। তো বলছে যে ঠিক আছে, কি হয়েছে আমাকে খুলে বলো। বলছে আমি যখনই রাস্তা দিয়ে যাই আমার মনে হয় আমার পিছনে কেউ না কেউ ধাওয়া করছে এবং একটা হাসির শব্দ শুনতে পাই। দেখুন এটা আপনারা সবাই জানেন যে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় এবং এক দঙ্গল ছেলে কম বয়সী তাদের একটা দীর্ঘশ্বাস পড়ে এবং তাদের সম্পর্কে কি না কি বলে। এবারে ওই ওই জায়গায় যদি তার বোন যেত তাহলে অবশ্য বলতো না, তাহলে তখন সে অন্যরকম হয়ে যেত, কিন্তু সে যেহেতু অপরিচিত তো এইরকম অনেক রকম মন্তব্য, এবং কোনো মন্তব্যটাই তো আর খুব একটা ভালো নয়, মানে একটা সেক্সুয়াল পাঞ্চ তার মধ্যে থাকবে এবং সেইগুলো সে শুনতে পাচ্ছে। তো তখন শ্যামল বলে যে দেখো তুমি বিবাহিত এবং কোন ছেলে এরকম করেছে তুমি আমাকে দেখাবে, আমি পরের দিন যা ওষুধ দেবার আমি দিয়ে আসবো, পরের দিন আর ফিরে তাকাবে না তোমার। এবং শ্যামল বেশ অনেকটা এটা কৌস্তব কুমারও হতে পারে না, শ্যামল কুমারের বদলে কৌস্তব কুমারও হতে পারে, আমার তো চোখে ওটাই ভাসছে এখন যেহেতু আপনি আমার সামনে আছেন আর অনেকদিন আগেকার ঘটনা, তো স্বাভাবিকভাবে আমি শ্যামল কুমারের বদলে কৌস্তব কুমারই করে নিতে পারি। ফিগার দেখে বলছেন? হ্যাঁ, ফিগার দেখে বলছেন? ফিগার দেখে বলছি। ব্যাপারটা কি, ব্যাপারটা ডোন্ট টেক মি আদারওয়াইজ, এটা জাস্ট একটা মজা। ব্যাপারটা হচ্ছে যে কম বয়সে মানুষের অনেক রকম ভাবনা চিন্তা হয় যে আমি বোধহয় করতে পারবো, একটা ছোট্ট প্রবলেম আমি সর্ট আউট করে দিতে পারবো, আমার হাতের মধ্যে আছে, এটা তো সামলে নেওয়াই যায়, এটা তো একটু কথার মধ্যে বোঝাপড়া করে নেওয়াই যায়। তো স্বাভাবিকভাবে সে বলছে যে ঠিক আছে আমি দেখ। অর্পিতা বলছে যে না তুমি এটা যেও না, এরা খুব খারাপ টাইপের লোক। এটা কি নতুন ধরনের পাগলামো। তো তারপরে যেটা হলো বলছে বাথরুমে কেউ বোধহয় আছে, এবং আমি যতবার বাথরুমে গেছি টয়লেট করতে ততবারই সে আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে এবং আমার শরীরের এমন এমন প্রাইভেট পার্টসে সে হাত দিয়েছে, এমন এমন কিছু করেছে যাতে আমি মনে করছি এটা এক প্রকার ধর্ষণ। আচ্ছা আচ্ছা, তো তারপর নিজেদের মধ্যে তখন শ্যামল বুঝতে পারে যে এটা ও যেটা বলছে সেটা মিথ্যে কথা নয়। কিভাবে? তার কারণ ও বাথরুমে ডেকে নিয়ে যায়। মানে বুঝলাম, মানে বাথরুমে যখন যায় অর্পিতা যতবার বাথরুমে গিয়েছে শ্যামলকে একবার ডেকেছে যে তুমি কি বলতে পারো এই দাগগুলো কিসের। আচ্ছা, শ্যামল চটি পরে, তো বুটের দাগ পাওয়া গেছে, বুট জুতো বা যে কোনো শু জুতোর দাগ পাওয়া গেছে। সেই বলতে কি পারো তুমি এখানে কে এসেছিল, মেন দরজাটা তো বন্ধ, তুমি আর আমি বসে আছি, তা বাথরুমে অন্য কোনো পেছন দিয়ে ঢোকা যায় না, বাথরুমে কে এসেছিল তাহলে। শ্যামল অবাক হয়ে গেছে এবং যে মুহূর্তে তারা ওই জুতোর ছাপটা দেখেছে সেই মুহূর্তে তাদের লোডশেডিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবং একটা দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, এটা খুব একটা শুভ নয় এরকম, মানে দুধ পোড়া গন্ধ। এবং রান্নাঘরে তারা তখন যখন এই ঘটনাটা ঘটছে লোকে বলে যে রাত্রির বেলা নাকি ভয়ের, এটা কিন্তু দুপুর বিকেল 4:30 ঘটনা, তারা কিন্তু একেবারে কিচ্ছু বুঝতে পারছে না কি হয়েছে, একদম বোল্ড ফ্রম দ্য ব্লু, আকাশ থেকে পড়া। এবং তার একটু পরে আলো চলে আসে এবং ঘরের টেম্পারেচার ভীষণ রকম ভাবে ঠান্ডা হয়ে যায়। তো এবার একে অন্যকে, এতদিনে যে ঝগড়াটা ছিল যে কেন সম্পর্কটা মসৃণ হচ্ছে না, একে অন্যের হাত ধরে বসে আছে এবং রীতিমতন অর্পিতা কাঁপছে এবং শ্যামল এবার একটু একটু করে ভয় পেতে শুরু করেছে। যে শ্যামল একদিন বলেছিল যে কোন ছেলে তোমার দিকে তাকায়, অর্পিতার দিকে কে তাকায়, কে খারাপ কথা বলে, কে খারাপ ভাবে তাকায়, ইভ টিজিং করে, আমি সেই ছেলেদের বুঝে নেব একাই, সে ভয়, সেই শ্যামল এখন কাঁপছে। নর্মাল কাউকে ভেবেছে হয়তো,
নর্মাল কোনো ছেলে, কিন্তু এটা বুঝতে পেরেছে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জুতোর ছাপ রাখা সম্ভব না। একটু পরেই ঘর ভরে গেছে সিগারেটের ধোঁয়ায়। আচ্ছা। এবং অর্পিতা বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই যে চিৎকার, এই আর্তনাদ শ্যামলের সামনে ঘটছে, শ্যামল কিচ্ছু বুঝতে পারছে না। এবং ওদের যেখানে মিটার বক্স ছিল সেইখান থেকে একটা অসম্ভব গোঙানির শব্দ। আচ্ছা। এবং কাউকে মোটামুটি খুব জোরে কিছু লোহার কোনো রড বা ভারী কিছু বস্তু দিয়ে মাথায় যদি আঘাত করা হয়, ঠিক যেরকম সাউন্ডটা হয় ঠিক সেই রকম। সেই সাউন্ডটা কিন্তু ভয়ঙ্কর। এদিকে অর্পিতা বলছে আমাকে ছেড়ে দাও, মানে ইট ইজ এগেন আ রেপ। এতদিন যেটা সে শুনেছিল, এতদিন যেটা সে বোঝার চেষ্টা করেছিল কিন্তু বুঝতে পারেনি, আর চোখের সামনে দেখছে। শ্যামল চোখের সামনে দেখছে যে অর্পিতার ধর্ষণ হচ্ছে, এটা দেখতে পাচ্ছে না। অর্পিতা চেঁচাচ্ছে, ছটফট করছে, এবং দ্য পশ্চার ইজ জাস্ট লাইক দ্যাট। ওকে ওকে। তো আবারও অর্পিতা চেঁচাচ্ছে, এটা সেকেন্ড টাইম। থার্ড টাইমও চেঁচিয়েছে। শ্যামল কিচ্ছু করতে পারছে না, চোখের সামনে দেখছে ঘটনা ঘটছে, কিচ্ছু করতে পারছে না, কারণ কিছু নেই তো, কি দেখবে। ভাবছি এটা কি কোনো সাইকো প্রবলেম, নিউরো সাইক্রেটিক কোনো প্রবলেম, কোনো ডিসঅর্ডার এসেছে, এটা কি ডিমেনশিয়া, এটা কি কোনো ইলিউশন, এটা কি? মানুষ অনেক সময় ভুল দেখে, ভুল ভাবে, তাই হয়তো কল্পনা করে নিল। এটা কি তার কল্পনা, রটনা না ঘটনা, কি পুরোপুরি বাস্তব? তো কিছুতেই বুঝতে পারছে না। ঠিক মানে একটু ওরা থিতু হয়েছে, ঘরটাকে একটু গোছাবার চেষ্টা করছে, জল চাইছে, জল খাচ্ছে, প্রচন্ড হাঁপাচ্ছে, এবং দেখছে অর্পিতার প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরোচ্ছে। কি বলছে? একদমই তাই। এবং রক্ত গলগল করে রক্ত বেরোচ্ছে, এবং এই এত খারাপ কন্ডিশনে, এবং চুল আলুথালু, পোশাক ছেঁড়া। শ্যামলের চোখের সামনে হয়েছে। শ্যামল কিন্তু কাউকে দেখতে পায়নি, কিন্তু এই রক্তটা সে দেখতে পাচ্ছে। পোশাক ছেঁড়া, চুল আলুথালু, এটা সে দেখতে পাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। তো শ্যামলের মাথার পেছনে একটা জোরে আঘাত এলো এবং শ্যামল মাথা ঘুরে পড়ে যায়। এরপর আর শ্যামলের কিছু মনে নেই। এখানে ভূমিকা অর্পিতা নিজেই উঠেছে এবং ওষুধের দোকান থেকে ওষুধ আনিয়েছে। তাদের একটু চেনা জানা ছিল ওষুধের দোকান, আমাদের কেউ নেই, একটু এই ওষুধটা এনে দাও। তো ওষুধ যে নিয়ে এসেছে সেই ছেলেটি কি করবে? আমরা কোনো লোকের বাড়িতে গেলে কি করি, নয় কড়া নাড়ি, নয় কলিং বেল বাজাই। অবশ্যই। ওষুধ চলে এসেছে ঘরের মধ্যে, মানে বুঝলাম না। ঘরের দরজা বন্ধ। আচ্ছা। ওষুধ চলে এসেছে ঘরের মধ্যে, এবং ওষুধ বলছে এই যে প্লাস্টিক, এই যে আপনি ওষুধ অর্ডার করেছিলেন। দরজা খোলা ছিল, দরজা লকড। যে ছেলেটাকে বলেছিল সেই ছেলেটাই ওষুধের দোকানে আজকালকার যে নাম্বার গুলো পাওয়া যায়, এখন আগেও পাওয়া যেত, আগে ল্যান্ডলাইন ছিল, এখন মোবাইল হয়েছে, সেই জমানাতেও বাড়িতে ওষুধ পাঠিয়ে দিই। দোকানের ছেলেটাই এসেছিল না অন্য কেউ ওষুধটা নিয়ে? দোকানের ছেলেই এসেছে। দরজা লক থাকলে কিভাবে আনবে? অর্পিতা দেখছে দোকানের ছেলেটি এসে দাঁড়িয়ে রয়েছে এবং বলছে এই যে আপনার ম্যাডাম, আপনার ওষুধটা। দরজা লক। শ্যামল পড়ে আছে অচৈতন্য। অর্পিতার এই অবস্থা। তো স্বাভাবিকভাবে এই দোকানের যে ছেলেটি, সেও কম বয়সী একটি ছেলে, এবং ওই অবস্থাতে, মানে যে অবস্থায় অর্পিতা রয়েছেন, তো স্বাভাবিকভাবে যে কোনো পুরুষের পক্ষেই যে পশ্চারে নিজেকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন, যে পশ্চারে তিনি রয়েছেন, এবং তার কষ্ট হচ্ছে, এবং স্বাভাবিকভাবে একটা সেই ছেলেটির মধ্যে উত্তেজনা কাজ করেছে, এবং সেও ঘনিষ্ঠ হয়েছে অনিচ্ছা সত্ত্বে, এবং ইচ্ছা অনিচ্ছার ঊর্ধ্বে চলে গেছে। তখন আর কিছু নেই অর্পিতার শরীরে। 3 বার ধর্ষিতা হওয়ার পর দিস ইজ দ্য 4th টাইম, 4র্থবার ধর্ষণ। অত্যন্ত অমানবিক। আমি প্রসেস করার চেষ্টা করছি ব্যাপার। হ্যাঁ, একদমই তাই। এটা কোনো এই কিছু দিয়ে কিছু বোঝানো যায় না। অনেকে তর্ক করে, কি করে হলো, কেন হলো, এটা তো গল্প, সিনেমায় এরকম দেখায়, লোকে না এরকম বলে। জানেন, এগুলো বাস্তবে কোনোটাই ঘটে না। আপনি আমায় সামনে নিয়ে এসে দেখাতে পারবেন? এগুলো কি কাউকে দেখানো যায়? কেউ কি দেখাবে? অর্পিতা আজও বেঁচে আছে, সিআইটি রোডেই আছে। যার দরকার হবে সে চলে যাবে, আমার সঙ্গে যোগাযোগ করবে শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউনে, আমি তাকে নিয়ে যাব, আমার তাই দেখিয়ে দেবো, কথা বলিয়ে। বহুদিনের আগের ঘটনা, এখন সে মাও হয়েছে, বয়স হয়ে গেছে অনেক। তারপর কি হলো?
তারপরে সে হাঁপিয়ে পড়েছে একেবারে। ইতিমধ্যে শ্যামল উঠেছে। শ্যামলের যে মাথার পেছনে এতটা আঘাত, শ্যামলের কোনো ফিলিং নেই। আর ছেলেটি কি তখনও ওখানে ওদের ঘরে? ছেলেটি আর নেই। ছেলেটি ওই কাজটি করেছে এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেছে। অর্পিতা বোঝাবার চেষ্টা করছে যে ওষুধটা এনেছে, ওষুধটা তুমি আমাকে দাও। শ্যামল কিছু শুনতে পাচ্ছে না। দুটো যেন দুটো ডাইমেনশন, দুটো আলাদা ওয়ার্ল্ড। ওষুধটা ছিল ওখানে? ওষুধটা কিন্তু ছিল, ওষুধের প্যাকেট, যা যা সে গজ টেপ, যা যা ফার্স্ট এড সে চেয়েছে, তার যেখানে যেখানে রক্তাক্ত হয়েছে সেগুলোতে সে ওষুধ দেবে, তাই জন্যে। এবং ওই ওষুধের দোকানের যিনি মালিক, তিনি ভীষণ চেনা জানা, ভীষণ চেনা জানা ওদের। কারণ তার একটা হোম ডেলিভারির ব্যবসা ছিল, সেখান থেকেই ওরা হোম ডেলিভারি নিত, ওখান থেকে খেত এবং ওই খেয়ে রুটি ভাত যা হোক খেয়ে অফিস যেত। আবার রাত্রিরে 8-10 ঘন্টা ডিউটি করে আর রান্না করার শরীরে ক্ষমতা থাকে না। এই তো মাত্র হাজব্যান্ড আর ওয়াইফ, আর তো কেউ নেই। তারপরে কি হলো মহারাজ? শ্যামল শুনতে পাচ্ছে না কিছু, কমিউনিকেট করতে পারছে না, কথাও বলতে পারছে না। শ্যামলকে দেখে সমানে অর্পিতা বলছে, না আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই যে ব্যাপার, এই যে ফিলিংটা শুরু হয়েছে, এইটা দেখে শ্যামল কনসিয়াসনেসে এসছে, একটা চেতনা ফিরেছে তার। শ্যামলকে ভাবছে শ্যামল ধর্ষণ করতে চাইছে নিজের স্বামীকে, এরকম নিজের স্বামীকে, এবং সে তাকে দেখে দৌড়ে পালাবার চেষ্টা করছে এবং সে রাস্তায় দৌড়চ্ছে। ছিটকিনিটা খুলেছে, লকটা খুলেছে, খুলে ফ্ল্যাটের যে দরজা হয়, এবার সে রাস্তায় দৌড়চ্ছে। তো স্বাভাবিকভাবে খালি পায়ে ওই অবস্থায় যদি একজন ভদ্রমহিলা ছোটেন, তো রাস্তার লোকে নিশ্চয়ই কিছু একটা ভাববে, মানে নিশ্চয়ই একটা পাগল নাকি, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। তো দেখছে যে অর্পিতা সিআইটি রোড, ফিলিপসের মোড়, খুব বিখ্যাত জায়গা, লোকনাথ বাবার মন্দির আছে একটা, এবং মানে যারা জানেন, যারা একটু প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটি বিশেষ বাড়ি আছে যে বাড়িটিতে পিশাচ বাস করেন, পিশাচ সিদ্ধ একটি মন্দির আছে, এবং যিনি ইষ্ট দেবী ওখানে, তিনি আসলে একটি কঙ্কাল। আচ্ছা। রক্ত বস্ত্র পরিহিত এবং জবা ফুলের মালায় আমার নিজেরই মাথা কিরম করছে। আপনি জল খান, ঠিক আছে না? আপনি মানে আমার নিজেরই, কেউ হয়তো চাইছেন না এটা বলি। ওখানে ওই উনি আছেন, ওই ওখানে একটা মাঠও আছে, মানে রাস্তা আর কি, সিআইটি রোড, সেখানে ছুটছে অর্পিতা। তো শ্যামলও পেছন পেছন দৌড়েছে। শ্যামল দেখছে অর্পিতা একটা বারান্দায় উঠলো, মানে আচ্ছা, জাস্ট লাফিয়ে, একটা গাছে যেভাবে মানুষ ওঠে সেইভাবে একটা বারান্দায় উঠলো, উঠে সেখানে বসে আছে। মানে দরজা দিয়ে বা গেট দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে উঠলো না, জাস্ট লাফিয়ে উঠলো, লাফিয়ে বারান্দায় উঠলো। সিনেমায় যেমন হয়, আমরা আগেকার দিনের হিন্দি সিনেমায় দেখতাম না, হিরো 4 তলা থেকে পড়ে গেল, তারপর ভিলেনকে মারলো, হ্যাঁ, ভিলেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, হিরো হিরোইনকে নিয়ে পালিয়ে গেল, অনেকটা সেই রকম গল্প হলেও সত্য। সেইটা যখন সে দেখেছে, সে বুঝতে পেরেছে যে আমার ওয়াইফ, যাকে আমি ওয়াইফ বলে দাবি করি, ইয়ার এখন ওয়াইফ নেই, সামথিং গন্ডগোলাস। আমি কি দেখছি, নিজেই পাগল হয়ে যাওয়ার জোগাড়। কেউ যদি কারণ নিজের স্ত্রীকে দেখে ওই অবস্থায়, উন্মত্ত অবস্থায়, চুল ফুল আলু থালু, এদিকে রক্ত, চোখ ফোক দিয়ে জল বেরোচ্ছে, কানের গয়না খোলা, কানের যে দুল সেটা খোলা, চুড়ি ফুড়ি সব এদিক ওদিক, শাড়ি কাপড় জামা সব এলোথেলো, এই অবস্থায় ছুটে কেউ যদি দোতলায় যায়, কেউ বিশ্বাস করবে না। মানে এটা চাক্ষুষ করছে ছেলেটি, এবং ছেলেটি চাক্ষুষ করার পর শ্যামল আর থাকতে পারেনি। ক্লাবের ছেলেদেরকে ডেকেছি, বলেছে দেখো একটা বড় প্রবলেম হয়ে গেছে, আমরা তো এই পাড়ায় বড় হয়েছি, আর তোরা সবাই আয়। সবাই এসছে। তো বলছে যে এই এই দোতলায় যে বারান্দাটা দেখছো, এখানে অর্পিতা বসে আছে, আমার স্ত্রী। এই বাড়ির ভেতর দিয়ে যাব এবং অর্পিতাকে ডাক। ঠিক আছে, এই বাড়িটা গেটটা খুলতে অসুবিধে হয়েছে। মানে যখন এই ঘটনাটা ঘটছে তখন প্রায় 8টা 8:30 বেজে গেছে রাত্রি। আচ্ছা, এই 4টে থেকে ঘটনার ঘন ঘটা শুরু হয়েছে, 8টা 8:30। অর্পিতা তখনও ব্যালকনিতে কিনা সেটা শ্যামল দেখতে পাচ্ছে না। উঠে মিলিয়ে গেল। শ্যামল তো দেখেছে ওখানে, এবং ভেতর দিয়ে যখন যাচ্ছে সে তো দেখতে পাচ্ছে না।
এই তো এবার গেটটা খুলবে, ওটা তো বাড়ির সামনে, বাড়ির গেটটা পেছন দিকে, পেছন দিয়ে উঠবে, সেই তো 3rd ফ্লোরে, এতটা যাবে, পাড়ার ছেলেদের বলবে কি ভাই তোমরা এসেছো কেন, কি এখানে আছে, এটা তো আমাদের একটা পার্সোনাল রেসিডেন্স। ও দেখতে পেয়েছে, এটা ওর ভার্সন, সবাই তো দেখতে পায়নি। তারপরে কি হলো, ওরা ক্লাবে তারপরে উঠেছে সকলে, যেখানে অর্পিতা নেই, অর্পিতা নেই ওখানে, বারান্দায় যাকে দেখলো আছে এতক্ষণ, যার জন্য এত কিছু নেই। এইবার বলছে তোর বাড়িতে কি হয়েছে, এরা এরকম ঘটনা ঘটেছে। তো ওরা সবাই বাড়িতে এসে দেখছে অর্পিতা বসে আছে, এবং অর্পিতা বসে আছে, তার মুখে চোখে কোনো আলু থালু ব্যাপার নেই, কোনো প্রকার চুল উস্কো খুস্কো নয়, একদম জিন্স টপ পরা দারুণ সুন্দর অবস্থায় বসে আছে। এবং সে শ্যামলকে একদম, কি করছিস, কেমন আছিস, এত দেরি হলো অফিস থেকে আসতে। তো এই অর্পিতাকে দেখে শ্যামল ধাবাচাকা খেয়ে গেছে, বলছে তুমি একটু আগে বারান্দায় কিছু আর কথা বেরোচ্ছে আমি না? নিজেও প্রসেস করতে পারছি, আর কথা বোঝাচ্ছে না মুখ। তো ওখানে একজন অর্পিতা, এখানে কি তাহলে আর একজন অর্পিতা? এইবার মাথাটা সত্যিই গুলিয়ে গেছে। তো কিছুতেই বুঝতে পারছে, তখন বলছে আমি তো এখানেই ছিলাম, আমি তো আজকে চাউমিন বানাবো, চাউমিন আর চিলি চিকেন খাবো। কারণ আজকে শ্যামল, তোর বোধহয় মনে নেই, আজকে তোর জন্মদিন। সত্যি আজ সেদিন শ্যামলের জন্মদিন ছিল, ক্যান্ডেল লাইট ডিনার হবে, অল্প পয়সায় কি আর হবে, চাউমিন চিলি চিকেনই হবে, চল একসাথে বসে যাই। এই যে ভার্সনটা, এই ভার্সনটা আবার আকাশ থেকে পড়া, এতক্ষণ যা যা ঘটনা ঘটেছে তার সাথে কোনো মিল নেই। তো এইবারে খুব নর্মাল, এবং ঘর দৌড় যা কিছু ছিল কোনো কিছুর চিহ্ন নেই, রক্ত ফক্ত কোনো কিচ্ছুর চিহ্ন নেই, এভরিথিং ইজ নর্মাল। আচ্ছা, তো শ্যামল তখন সবাইকে বললো যে ঠিক আছে তোরা চলে যা, দেখ ভাই এখানে তো কোনো প্রবলেম নেই, তোরা চলে যা। বলছি তুই আমাদের সময়টা নষ্ট করলি, ফালতু ফালতু এতটা সময় আমরা দিলাম তোর পেছনে, তুই কি নেশা টেশা করছিস, নেশা করিস? বলছে না আমার কোনো নেশা নেই। তো একটু ড্রিঙ্ক টিক মাঝে মাঝে করে, ছাড়া কিছু নেই। বলছে তোর কি কিছু হয়েছে, তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি গল্প বলছিস, তুই কি বলছিস, তোর নিজের কোনো সেন্স আছে? বলছে না ঠিক আছে তোরা যা, কালকে সকালে কথা হবে। এবার অর্পিতা স্বাভাবিকভাবে চাউমিন দিয়েছে, চিলি চিকেন সার্ভ করছে, হ্যাঁ একটু জড়াবার চেষ্টা করছে অর্পিতা নিজে থেকে, যে চাইছিল না এতদিন, যে চাইছিল না এতদিন, আচ্ছা, যে এতদিন চাইছিল না, সে ঘনিষ্ঠ হতে চাইছে, সে ঘনিষ্ঠ হতে চাইছে, চুমু খেতে চাইছে, বারবার তাকে জড়াতে চাইছে, প্রেমের কথা বলছে, ভালোবাসার কথা বলছে। যেমন ছিল অর্পিতা আর শ্যামল, যবে থেকে তারা স্কুলে পড়েছে ক্লাস 11-এ, তখনকার প্রেম এটা, তখন থেকেই এতটা সফট, এতটা সেন্সিটিভ, এতটা কেয়ারিং, যে কারণে তাদের বিয়ে। এই বিষয়টা তখন সে আবার সেই পুরনো অর্পিতাকে খুঁজে পাচ্ছে। তারপরে এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো রকম নেই, তারা দিব্যি রাত্রিরে ঘুমিয়েছে এবং তাদের ইন্টারকোর্সও হয়েছে, যা কিছু নর্মাল। ঠিক 15-20 দিন আগে যে জিনিসটা অফ হয়ে গেছিল, 15-20 দিন বাদে এই জিনিসটা মানে অন হলো। পরের দিন স্বাভাবিকভাবে অফিসে গিয়েছে দুজনেই তো একসাথে অফিসে চাকরি করে, একজন রিসেপশনিস্টের চাকরি করে এবং আর একজন ওই ক্লায়েন্ট সার্ভিসিং এক্সিকিউটিভ মার্কেটিং এর চাকরি করে। তো স্বাভাবিকভাবে অফিসে যারা কলিগ তারা সকলেই বলছেন যে কাজে খুব প্রেশার আছে শ্যামল, আজকে কিন্তু নতুন ক্লায়েন্ট ধরতেই হবে। ওয়ার্ক কালচার যেরকম সেইখানে কথা হচ্ছে, কাজ করতে করতে হঠাৎ দেখছে যে অর্পিতা হাসছে, শ্যামলের দিকে তাকিয়ে হাসছে, এবং তার হাসিটা টিপিক্যাল বলতে পার্টিকুলার এইরকম, মানে হাসিটার মধ্যে একটা শ্লেষ আছে, হাসিটার মধ্যে একটা বিদ্বেষ আছে, হাসিটার মধ্যে একটা তাচ্ছিল্য আছে, স্বতঃস্ফূর্ত নয়, ইট ইজ নট আ স্মাইল। স্বাভাবিকভাবে ওই হাসিটা, এটা অফিসের মধ্যে হচ্ছে, সমস্ত স্টাফেরা ওয়ার্ক কালচারটা নষ্ট হবে, কাজের পরিবেশটা নষ্ট হবে, সবাই খুব মানে কড়া চোখে দেখেছে কি হচ্ছে এখানে,
এটা কি গল্প করার জায়গা? আর এই এটা একটা অফিসে অফিস। আপনিও চাকরি করতেন? এই অফিসে আমিও চাকরি করি। আপনি শুনেছেন? আমি ওই হাসির আওয়াজটা পেয়েছি, কিন্তু চাক্ষুষ দেখি। আচ্ছা আচ্ছা। এবং একটু পরেই আমি গিয়েছি ওই ঘরে, কারণ ওই ঘরটি হচ্ছে ক্রিয়েটিভ রুম। ওখানে ওই পেইন্টাররা ড্রয়িং করতো, গ্রাফিক ডিজাইনার বসতো, কম্পিউটারের কাজ। আগেকার দিনে সেই পুরোনো, তখন তো অত ল্যাপটপ সবে সবে মানে অত জমানা আসেনি আর। ল্যাপটপ মানে বিশাল ব্যাপার। সবে পিজার গিয়েছে, মোবাইল ঢুকেছে, সেলফোন, নোকিয়া, সেই বাটকারার মতন ফোনগুলো ছুঁড়ে মারলে সেই রকম। তখন একটাই বোধহয় কোম্পানি এসেছিল, সোনি এরিকসন, সোনি টোনি এসেছিল। পিজারের জমানা। যে খুব বড় লোক, পয়সাওয়ালা লোক, সেই সময় পিজার ব্যবহার কোমরে লাগাতো। মোটরোলা তখন খুব। তারপর হাসির শব্দটা শোনার পর কি হলো? হাসির শব্দটা শোনার পর এবার সবাই অর্পিতাকে ধরেছে, বলে কি ব্যাপার, তুমি এখানে অফিসের পরিবেশ নষ্ট করছো, কাজের পরিবেশ, নিজেও কাজ করছো না, অন্যকে কাজ করতে দিচ্ছ না। কাজ করতে দাও। কাজ করছি, কাজের জন্য তো মাইনে পাই, হাসির জন্য তো মাইনে পাই না। তো কি ব্যাপার, বসো বসো বসো, তোমার কাজ করো। তো এইবার এই যে জটলাটাকে ডিসবার্স করে দিয়েছে। এইবার অর্পিতা খানিকটা নর্মালসিতে এসছে। এই হাসিটা প্রমাণ করলো যে কেউ বেরিয়ে গেলেন, মুখ দিয়ে কেউ বেরিয়ে গেলেন। অ্যাকচুয়াল ঘটনার যে মানে এটা হচ্ছে চূড়ান্ত রূপ, ক্লাইম্যাক্স আর কি, পয়েন্ট। যে সময় জিন্স আর টপ, টি শার্ট যেটা মেয়েদের হয়, সেই সঙ্গে বেশ কিছু অন্তর্বাস, ব্রা, প্যান্টি, এগুলো কিন্তু ও যত্ন সহকারে কিনে এনেছিল। শ্যামল কিনে এনেছিল একটাই কারণে, চমক দেব, চমকে দেব, আমরা যখন দুজনে ঘনিষ্ঠ হব চমকে দেব, একটা চমক সৃষ্টি করব। এবং রাতটা হবে বেড অফ রোজেস, চমকপ্রদ একটা রাত। তো না জানিয়ে কিনেছিল, এবং যেহেতু টাকাটা কম, সারাটা মাস চালাতে হবে, এখানে এই জিনিসটা পাওয়া যায়, না জানিয়েই কিনেছে। এবং ওদের আর একটা বাজার বসে, ছোট বাজার, ওই গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে। এটা এই রাত্রি 10টা 11টা এরকম সময় একটা ছোট বাজার বসে। আসল বাজারটা মধ্যরাতে, যেখান থেকে ও জিনিসপত্রগুলো কিনেছিল। এবং অর্পিতা এবার খানিকটা নর্মাল স্টেজে এসে গেছে। অর্পিতা বলছে যে আমার মধ্যে কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয়েছে এই কদিনে, আমি তোমাকে বলিনি। বলে কিরকম অদ্ভুত ব্যাপার? আমার মনে হয় আমার শরীরে কেউ কেউ এসেছিল, এবং তারা 3জনেই পুরুষ। অর্পিতা এইটুকুই বলেছে, আর কিছু বলেনি। বলছে ই আবার কি গাঁজাখড়ি গল্প, তুমি আবার এইসব গল্প বলা স্টার্ট করলে কবে? এটা শ্যামলকে বলছো? তুমি রিসেপশনিস্টের চাকরি করো, সেটা তোমার শোভা পায়, গল্প বলা স্টার্ট করলে কবে থেকে? এটা শুনে তো আমার অবাক লাগছে। শ্যামল বলছে, কিন্তু সে নিজে আগের দিন এই সবগুলো প্রত্যক্ষ করেছে। তুমি কি আজকাল নেশা টেশাও করছো? কি উল্টো পাল্টা কথা বলছো? তো এই দুজনের মধ্যে একটু তর্কাতর্কি হয়ে গেছে, এবং তর্কাতর্কি করতে করতেই বলছে দাঁড়ান দাঁড়ান, আমার প্রচন্ড বমি পাচ্ছে। তো এবার বমি হয়েছে, এবং বমি করার পর সেখানে একটা স্বস্তি বোধ করছে। যখন সে বমি করতে গেছে, সে বলছে তার পাশে যেন কেউ দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা। এবং যে খুব কেয়ারিং। এবং অর্পিতা বলছে শ্যামলের চেয়েও বেশি সে ভালো, শ্যামলের চেয়েও বেশি তাকে বিশ্বাস করা যায়। আচ্ছা। শ্যামলের চেয়েও বেশি সফট হার্টেড, শ্যামলের চেয়েও বেশি গুরুত্ব দেয় অর্পিতাকে। এমন কোন মানুষ, সেটা এক মুহূর্তের মধ্যে বুঝতে পেরে গেছে ওই জাস্ট বমি করে আসার পর। তখন শ্যামলকে বলতে শ্যামলের মাথায় একদম রক্ত চড়ে গেছে। বলেছে তার সাথেই থাকো না, তাহলে তার কাছেই যা, তার কাছেই থাক, আমারই খাবি, আমারই পড়বি, আমারই ঘরে থাকবি, আর আমাকেই এতটা ইয়ে। তো এই তর্কাতর্কি হতে হতে হঠাৎ অর্পিতা খানিকটা কুল ডাউন হয়েছে। বলছে আমার ভীষণ টক খেতে ইচ্ছে করছে। হোয়াট দ্য হেল? রেগে গেছে, গালাগালি দিচ্ছে, এবার রেগে গেছে। বলছে টক আমার ভীষণ তেঁতুল বা আচার, টক খেতে ইচ্ছে করছে, আর আমি ট্যাক্সি ছাড়া যেতে পারবো না বাড়িতে। অফিসের পর, অফিসের ঘটনা এটা, অফিসে বসে বসে কথা হচ্ছে। তো এবারে ওই হাসিটা ওই রকম দিয়েছিল, তাই নিয়েই কথা। তো ইতিমধ্যে আমিও ওইখানে গিয়ে পড়েছি অ্যাজ অ্যান এমপ্লয়ি। আমি সবাই গেছে, যা হয় অফিসে ঝামেলা হলে যে কি কালাও শুনতে পায়, সবাই এসেছে। তো তখন বলছে ট্যাক্সি ছাড়া যেতে পারবো না, আমার পেটটা ভারী ভারী লাগছে। পেট ভারী ভারী লাগছে? পেট ভারী ভারী লাগছে। কি বলছো? হ্যাঁ একদমই তাই।
তো তখন কিছুতেই রাজি হচ্ছে না। তো বলছে এক তো এখন মাসের শেষ, এখন পয়সা নেই হাতে, এইসব বাবুগানি এখানে চলবে না, যাও তোমার বাপের বাড়ি চলে যাও। এই রোজ অফিস থেকে এই কটা পয়সা পাই, দুজনের পয়সায় সংসারটা চলে, সেখানে যদি এইসব বাবুগানির জায়গা নেই। তো শ্যামল একটু বিরক্ত হচ্ছে। তো ঠিক আছে, বলে তুমি যে তোমার পাশে দাঁড়িয়েছিল, বেশি কেয়ারিং, যে তোমায় বেশি ভালোবাসে, তার কাছে চলে যাও, যে তোমায় ট্যাক্সি করে নিয়ে যাবে। এ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। তো সত্যিই সেদিন একটা ট্যাক্সি করে গেছে অর্পিতা, যা টাকা ছিল তাই দিয়ে গেছে। এবার রাতে শুয়ে বলছে যে আমার মনে হচ্ছে আমার যা সিমটমস, তুমি একটা প্রেগন্যান্সি টেস্ট করাও, আমি প্রেগন্যান্ট হয়েছি। তো এই ঘটনা, এই শব্দটা শুনে শ্যামল ভীষণ রেগে যায়, কারণ ওর সাথে তো শারীরিক সম্পর্ক হচ্ছিল না, অনেকদিন হচ্ছিল না, এবং এটা 15 দিনের একটা কনফ্রন্টেশন, একটা ঝগড়া চলেছে, তারও প্রায় 15 দিন আগে থেকে এটা বন্ধ। এবং মানে এই নিয়ে দুজনের মধ্যে, কারণ ওরা এখনই কেউ বাচ্চা চায়নি, এবং এভরিথিং হ্যাপেন্ড ইন এ প্রোটেক্টিভ মোড, উইথ প্রোটেকশন। তো সেখানে সম্ভাবনা ক্ষীণ। তো বলছে, খুবই গালাগালি দিচ্ছে শ্যামল, রেগে যাচ্ছে যে কে এরকম করেছে, তোমার চরিত্রে তাহলে প্রবলেম আছে, তুমি তাহলে ইলিসিট কোনো অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছো, সেই জন্যই তুমি এইসব বলছো যে তোমার ওপর কেউ প্রবেশ করেছে। এইসব সব ঢপের চাপ, এগুলো সব কোনোটাই সত্যি কথা না, সব মিথ্যে কথা, এগুলো জাস্ট তোমার চরিত্রহীনতাকে ঢাকবে বলে তুমি এগুলো করছো। তো এই নিয়ে চূড়ান্ত অশান্তি হচ্ছে। তো এবারে তর্কাতর্কি, এবার শ্যামল মারতে যাচ্ছে অর্পিতা, এরকম একটা অবস্থা। তো শ্যামলের হাতটা ইলেকট্রিফাইড হয়ে গেল। মানে যখন চটটা মারতে যাচ্ছে, ধরা যাক কেউ, আমি এরকম গাল অব্দি এলো না, এত অব্দি এসে হাতটা আবার নামিয়ে গেল। একটা অদৃশ্য শক্তি অর্পিতাকে প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে রাখছে, সাংঘাতিক ব্যাপার। তো শ্যামল বলেছে যে এরকমও হয় কি। তো তারপরে সব কুল ডাউন, রাত্রিরে হয়ে গেছে, ভোরবেলা সকালবেলা উঠেছে, যে আজকে আর অফিস যাব না, আজকে আমাদের যা মেন্টাল কন্ডিশন, শরীরের যে অবস্থা, আজকে অফিস যাবো না, চলো আজকে ডাক্তারবাবুকে দেখাবো, কোনো গাইনোকোলজিস্টকে দেখাবো। অর্পিতা বলছে ঠিক আছে, আজকে যা হয়েছে হয়েছে, কালকের সব কথা ভুলে যাচ্ছি, চলো আজকে মাথা ঠান্ডা করে ডাক্তারবাবুকে দেখাবো। তো ডাক্তারবাবুর চেম্বারে গেছে। তো ডাক্তারবাবু, তিনি পুরুষ, তো একটা প্রবলেম তো থাকে, এখন না হয় আইভিএফ হয়েছে। তো তিনি বললেন যে ঠিক আছে, যা সিমটমস, আমি কয়েকটা ব্লাড টেস্ট আর কিছু কিছু জিনিস দিচ্ছি, আজকের সন্ধ্যের মধ্যেই রিপোর্ট, এটা টেস্টটা করিয়ে নিন। টেস্ট করেছে, টেস্ট রিপোর্ট সন্ধ্যেবেলা এসে গেছে। আপনি আমায় রিপোর্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার আপনারা দেখা করবেন, ওয়াইফ না এলেও হবে, আপনি এলেই হবে, শ্যামলকে বলেছে। তো তোর টেস্ট রিপোর্ট পেয়ে গেছে, তা দেখেছে পজিটিভ, প্রেগন্যান্ট ছিল অর্পিতা। অর্পিতা ইজ প্রেগন্যান্ট, অর্পিতা সন্তান সম্ভবা। শ্যামল কিচ্ছু জানে না, শ্যামলের সাথে কোন রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি, যা হয়েছে সেটা উইথ প্রোটেকশন। বিয়ের মাত্র 3 মাসের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব নয়। তো শ্যামলের সাথে একটা সেপারেশন হবে, ডিভোর্স হবে, এরকম একটা ব্যাপার। কথা কম, সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে, প্রচন্ড টানাপোড়েন শুরু হয়েছে। তো একে অন্যকে প্রায় সহ্যই করতে পারছে না। কারণ দেখুন, ওই একটা কথা আছে না, যা রটে তার কিছু তো বটে। শ্যামলের মাথায় এটাই ঘুরছে, নিশ্চয়ই এ বাজে টাইপের মেয়ে, এবং এই কম বয়সে এই একজনের থেকে আরেকজনকে বেশি পছন্দ করা, তার সাথে ঘনিষ্ঠ হওয়া, এখনকার দিনে কেন, তখনকার দিনেও খুব একটা বেশি আগেকার কথা নয় এটা। তো সেই সময় সম্ভব, অস্বাভাবিক কিছু নয়। ডাক্তারবাবুর কাছে ওরা আবার গেছে, যে আমরা ওই ইউএসজি বলে একটা জিনিস হয় আর কি, পেটের ছবি তোলা বাইরে থেকে। তো সেটা করে বলছে যে একটা বেবির মতোই কিছু একটা সাদা রয়েছে, বেবি যখন ভূমিষ্ঠ হবে, অ্যাম্বেলিক্যাল কর্ডটা যখন কেটে দেবেন ডাক্তারবাবুরা, সেটা নর্মাল ডেলিভারিও হতে পারে বা সিজারিয়ান বেবিও হতে পারে। বাচ্চাটির ব্রেনে অক্সিজেন সঠিক মাত্রায় পৌঁছচ্ছে না, এবং ইউএসজি দেখে বোঝা যাচ্ছে। এটা কি মানে 1 মাসের না, এটা আরো 4 মাস পর, মানে 5 মাস পর, হ্যাঁ ডেলিভারির কাছাকাছি। এটা প্রায় 9 মাসেই ডেলিভারি হয়ে যাওয়ার কথা, 10 মাস লাগবে না। হ্যাঁ, মানে এরকম একটা ধরা হচ্ছে। কারণ এই অর্পিতার একটু প্রিম্যাচিওর বেবি,
এবং নয় সে একটুখানি স্পেশাল চাইল্ড হবে, মানে যেহেতু অক্সিজেন হ্যাঁ একদমই, আর নয় তার মধ্যে কোনো একটা অঙ্গ বিকল থাকবে। তারপরে শ্যামল প্রস্তাব দিচ্ছে যে দেখ বাচ্চাটাকে নষ্ট করে দেওয়াই ভালো। মানে এটা মানে যেদিন হয়েছে ইউএসজিটা তার থেকে 3-4 মাস পর। কিন্তু সেটা তো পসিবল না, কারণ অ্যাবর্শনেরও তো একটা পার্টিকুলার টাইমিং থাকে, তার মধ্যে না, করতে হবে। আরো যত প্রিম্যাচিওর তো বেবি, ওরা বলছে অ্যাবর্শন করে দিতে। অ্যাবর্শন মানে ফেটাসটা যখন বড় হচ্ছে বলছে এই অবস্থাতেই করে দেওয়া না ওর প্রস্তাব। তখন অর্পিতা বলছে এটা আমি কিছুতেই দিতে পারি না, এটা একটা ভয়ঙ্কর খারাপ কাজ, এটা একটা ক্রাইম, একটা সন্তান, একটা আর শ্যামল শিশু সেই এসেছে। সময় কনফিউজ যে এটা ওর বাচ্চা কি বাচ্চা না সেটা নিয়ে confused। আমার নিজের বাচ্চা নয়। এবারে শ্যামল একদম শিওর এটা আমার বাচ্চা নয়, তাহলে এটা কার বাচ্চা? নিশ্চয়ই এক্সট্রা ম্যারিটাল কারুর সাথে। শ্যামল যখন অফিসে থাকতো, যখন ও একা ফ্ল্যাটে চলে আসতো, বা তার আগে পরে ওর চোখের আড়ালে কিছু নিশ্চয়ই হয়েছে। কেন সেরিব্রাল পালসিতে আক্রান্ত হতে পারে, কেন ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, সাধারণত নিউরো ডিসঅর্ডার হয়ে থাকে সেম ব্লাড গ্রুপ হলে, সাধারণত হবেই কথা বলা যায়। দ্যাট ইজ আ পসিবিলিটি, কিন্তু এক্ষেত্রে তো সেটা প্রযোজ্যই নয়। কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে এটা এইরকম। তো শ্যামল প্রস্তাব দিল এটাকে ডায়মন্ড হারবারের দিকে প্রচুর নার্সিং হোম আছে ইলিগাল অ্যাবর্শন হয় যেখানে ডিটারমিনেশন অফ বেবিজ ফেটাস ইজ আ ক্রাইম, তো ওখানে ঢালাও হয় এবং এটার জন্য তারা সিদ্ধহস্ত, এবং বলে এর জন্য যা টাকা দিতে হয় আমি দেবো, কোনো অসুবিধে নেই, এটা করে ফেল, তোকে আমার মেনে নিতে কোনো আপত্তি নেই। দেখ মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। অর্পিতা কি ক্লেম করছে এটা শ্যামলেরই? অর্পিতা বলছে যে আমি জানি না কার, আমি বলতে পারবো না এর পিতাকে, আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব না। কারণ ও একটা পার্টিকুলার সময় বলেছে যে ওর সাথে বা ওর ভেতরে 3 জন মতো কেউ আছে, এবং সেই কথা শ্যামল মানেনি, অস্বীকার করেছে। শ্যামল বলেছে তোকে রিসেপশনিস্ট হিসেবেই ভালো লাগে, তুই গল্প দিস না, ঢপ দিস না। সেই জায়গাটাকে শ্যামল ভেবেছে যে অন্য কোনো কারণ পুরুষের সাথে তার ব্যাপার ছিল। কারণটা হচ্ছে মানুষ লজিকটা বেশি পেতে ভালোবাসে। মানে যেহেতু ওটা যারা শুনছেন কেউ কিন্তু বিশ্বাস করছেন না। যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের কিন্তু একদম এটা শুনতে ভালো লাগছে না, একদম। কারণ তারা জানে এর প্রত্যেকটা লাইন, দাড়ি, কমা, ফুল স্টপ বাস্তব, সত্য শুধু নয়, জীবনে ঘটেছে। আমার বলতে ভালো লাগছে না, কারণ আমি জানি আমার নিজের জীবনটা কিভাবে তোলপাড় হয়ে গিয়েছিল। একটা সাধারণ মানুষ যা করতে পারে আমি তা করতে পারি না, আবার এমন অসাধারণ কিছু আছে যেটা আমি করতে পারি সাধারণ মানুষ পারে। মানে আপনার কথা অনুযায়ী বা লজিক অনুযায়ী শ্যামল যেহেতু এই 3 জন ভেতরে রয়েছে এটা মানতে পারেনি, তাই জন্য সে বোঝাতে চাইছে যে অন্য কোনো পুরুষের সাথে ওর সম্পর্ক হয়েছে, যার জন্য হয়তো এই বাচ্চাটা গর্ভে এসছে, এবং সেটা ওর অনুভূতি থেকে বলছে। আচ্ছা, তারপর কি হলো মহারাজ? তারপরে যে জিনিসটা হলো, তো ডায়মন্ড হারবারের একটি নার্সিং হোমে অর্পিতার পরিবারের আপত্তি, অর্পিতার আপত্তি, বাড়িতে তো জানাজানি হয়ে গেছে এই ঘটনা ঘটেছে, দুই পরিবারের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয়েছে। এবং ছেলে ভালো, আমার মেয়ে এসে খারাপ করেছে, মেয়ে পক্ষের বক্তব্য হচ্ছে অর্পিতার পরিবারের বক্তব্য এই ছেলেটিই খারাপ, যার জন্য এই সব হয়েছে। ব্যাক টু ডায়মন্ড হারবার নার্সিং হোমে, সেখানে গিয়ে ওয়াশ করা হচ্ছে পেট, অ্যাবর্শন। তো এবার ভর্তি করা হয়েছে, কিছু লামসাম অ্যামাউন্ট অফ মানিও দিয়েছে শ্যামলের পরিবার, এবং শ্যামলের পরিবারই দেবে, শ্যামল আর কোথা থেকে দেবে অত টাকা। যখন প্রসেসিংটা অন হচ্ছে তার আগে একটা কোন পজিশনে আছে পেটের সেটা যখন দেখা যায়, মানে সেটাকে ডিটারমাইন করা হয় যে তাহলে কিরকম ভাবে করা হবে জিনিসটা, এগুলো ওরা ডাক্তারবাবুরা দেখার সময় ওরা দেখছেন পেটের মধ্যে সাদা কিছু একটা জিনিস নড়ছে, যেটা ঠিক হিউম্যান বেবি নয়। আচ্ছা, মানুষের মতন কিন্তু মানুষ নয়, প্রায় মানুষ। ধরা যাক একটা বাচ্চার যেরকম মাথা হয়, ছোট ছোট দুটো হাত, দুটো পা, বডি, শরীর সবকিছুই আছে, যদি সেটা প্লাস্টিকের মতন ট্রান্সপারেন্ট হয়, ওকে, পার্টলি গ্রিনিশ ইন কালার, আমাদের স্কিনের যে রং সেই রকম রং নয়। আচ্ছা, এবং যে সময় তারা এবার ওয়াশ করতে রেডি হয়, তারা তো বুঝতে পারছে না, তারা ওই জিনিসটা দেখছে, তারা একটুখানি অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন। এবং বিস্মিত হওয়াটা নিহাত একটু আধটু নয়, মানে বেশ অনেকটাই। তো তারপরে যেটা হয়েছে
তারা ওটিকে ওয়াশ করেছেন, কিন্তু বাচ্চাটিকে তো পাওয়া যাবে, আরে হাফ হোক ফুল হোক যা হোক কিছু তো তার বডিটা পাওয়া যাবে। যখন বার করা হয়েছে কিছুই নেই, শুধুই শূন্য, শুধুই জিরো। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে যখন অ্যাবর্ট করা হচ্ছে প্রসেসিং, কিছু পাওয়া যায়নি পেটের মধ্যে থেকে, কোনো অবয়ব বা কোনো শরীর দেখতে পাওয়া যায়নি, কিন্তু ইউএসজিতে তো পাওয়া গেছিল শুধু একটা ছায়া পেটের মধ্যে, সাদা বা হালকা গ্রিনিশ, হালকা ব্লুইশ একটি অবয়ব, কিন্তু কোনো শরীর নেই, কোনো হিউম্যান বডি নেই। একটা বেবি, তার তো বডি থাকবে, বডি নেই। মানে অ্যাবর্শনের সময় যে ধরুন রক্ত বা যাই বেরিয়েছে কিচ্ছু বেরোয়নি, শুধু ওই অর্পিতার যা বেরিয়েছে। বাচ্চাটির কিচ্ছু গায়ে কোনো শরীরই নেই, বাচ্চা বলে কোনো বস্তুই নেই। আচ্ছা, না আপনি যা বললেন না, এতদিন পরে আমার নিজের এত ঘটনা শুনেছি, শিহরণটা তো খুব বেশি জাগে না নর্মাল কোনো ঘটনা শুনলে। এখন নর্মাল আমি বলছি না, প্রত্যেকের সাথে যখন ঘটে সেটা তার কাছে তার নিজস্ব ভাবে এটা অ্যাবনর্মাল, কিন্তু যেহেতু এত কিছু অ্যাবজর্ভ করেছি, আপনার এই যে ঘটনাটা আপনি বলছেন না, সেটা আমার পক্ষে অ্যাবজর্ভ করাটা খুব কঠিন হচ্ছে। অ্যাবর্শনের পর কি হলো? তারপরে অর্পিতাকে ছেড়ে দেওয়া হলো। The story begins from here. The reality, সংসার, সং সেজে সার বস্তুকে গ্রহণ করা। এরা সার বস্তু সেন্ট্রাল অ্যাভিনিউতে পেয়েছে। হঠাৎ অর্পিতাকে কে যেন কানে কানে বলে, ওই কাপড়ের মধ্যে ওই সেকেন্ড হ্যান্ড, ওই ইউজড জিনিসপত্রগুলো থেকেই যে জামা কাপড়গুলো দিয়েছিল, সেগুলোতেই বোধহয় কিছু করা হয়েছে বা কিছু ছিল। তো এবার শ্যামলকে সরাসরি প্রশ্ন করে, দেখ শ্যামল, তুই তো বলিস যে তোর মাইনে এত কম, তুই চালাতে পারছিস না, আমাদের কনজুগাল লাইফ লিড করার পক্ষে এটা একটা থ্রেট, ক্যাশ ক্রাঞ্চ, ফিনান্সিয়াল একটা হ্যাজার্ড তোকে বইতে হয়। তুই তো সবসময় বলিস বিলাসিতা করা চলবে না, আমি আরো বেশি টিউশন কর, বসে থাকিস না, এই চাকরি ছেড়ে দে, আরো পড়া, কোচিং সেন্টার খোল, সারাদিন কাজ কর, এই সামান্য মাইনের টাকাতে কি হয়, তুই সব সময় এইটা বলিস। আচ্ছা, তুই যে আমাকে কিছুদিন আগে জামা কাপড় দিয়েছিস, যেটা শুরুতে দিয়েছিস, যেটা একদম শুরুতে, যেটা দিয়ে স্টার্ট হয়েছিল ঘটনাটা, তুই ওটা কোন দোকান থেকে কিনেছিলি? কোনো ক্যাশ মেমো, কোনো বিল আছে তোর কাছে? শ্যামল বলে, সব দোকানের ক্যাশ মেমো হয় না, সব দোকানের বিল হয় না, আর যা কিছু আমি তোকে দিয়েছি ভালোবেসে দিয়েছি। ভালোবাসার প্রমাণ চাইছিস, কত দাম সেটা দেখবি, ট্যাগটা দেখতে চাস, টাকা দিয়ে মাপতে চাস ভালোবাসা, কখনো এরকম কথা বলিস না। এই নিয়ে তর্ক হচ্ছে খুব। বলছে, আমি সে কথা বলতে চাইনি, আমি জানতে চাইছি এই জামা কাপড়গুলো তুই কোথা থেকে কিনেছিলি। আমি সিম্পলি একটা কোয়েশ্চেন করেছি, তুই সিম্পলি একটা উত্তর দি। এত ঘোরপেচ কথা আমার ভালো লাগে না। এই নিয়ে তর্ক শুরু হয়েছে যে এমন এমন কিছু বলবি না যাতে মাথা গরম হয়ে যায়, তোর কথাবার্তাগুলো বদলে যাচ্ছে। তোকে 11 থেকে চিনি, যে মানুষটাকে চিনতাম, তুই সংসার করতে এসে এই কমাসে সম্পূর্ণ বদলে গেছিস। তোর কাছ থেকে এই ব্যবহার আমি আশা করি না, বিহেভ ইয়োরসেলফ, এটা বলছে। এই শব্দটা বিহেভ ইয়োরসেলফ অর্পিতার মুখ থেকে শ্যামলের কানে লক্ষণের শক্তিশাল হয়ে বিঁধল। শ্যামল কুল ডাউন হয়ে গেল। শ্যামলের একটা স্ট্রাইক করলো, হ্যাঁ সত্যিই তো। শ্যামল যে রাতে ওখানে যায়, সেদিন অর্পিতাকে ফোন করে বলে, আমার অফিসে প্রচন্ড কাজের চাপ, আজ বাড়ি ফিরতে একটু রাত হবে। তো কাজটা ছিল মেট্রো রেলওয়ের একটা অ্যাডের কাজ, ইনসার্শন, কাগজে পরের দিন সেই বিজ্ঞাপনটা ছাপা হবে, সেটার কারেকশনও বসে বসে করছিল, তাই অনেক রাত হয়ে গেছে। তো রাত যত না হয়েছে, বাড়িতে যেহেতু বলা আছে ফিরতে দেরি হবে, কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যতটা টাইম ছিল লাগার কথা আগেই অনেক আগে হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওখান থেকে, যেখানে অফিস সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরেই অফিস, মহাজাতি সদন, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে লিবার্টি সিনেমা হল, যেখানে ওই হাটটা বসে, সেকেন্ড হ্যান্ড গার্মেন্টস এর হাট, ইউজড জামা কাপড়, শাড়ি, ওখানে পোশাকের এমন কিছু জিনিস নেই যেটা পাওয়া যায়। অফিস থেকেও সেই হাটে যায় একদম ঘুরতে ঘুরতে। ওখান থেকে কি জামা কাপড় সমেত ইনার গার্মেন্টসটা ওখান থেকেই? সব সব সব। আচ্ছা, ইনার গার্মেন্টস গুলো ওখান থেকেই কেনা হয়েছিল। তো এবারে ওরা বললো, ঠিক আছে আমরা একদিন চলো, কোথা থেকে কিনেছিলে?
চলো একদিন ঘুরে আসি। তো দুজনেই গেছে এবার। তো বলছে কোথা থেকে কিনেছিল, বলছিল এত লোকের মধ্যে কোন পার্টিকুলার দোকানদার, ওখানে দোকানদার বলতে ফুটপাতে বসে, তো কার কাছ থেকে কিনেছিলাম আমার পক্ষে আইডেন্টিফাই করা তো মুশকিল। তো ওরা ঘুরছে ঘুরতে ঘুরতে পাবি তো, মানে ভাগ্য সঙ্গে থাকলে যা হয় আর কি, সেই ভদ্রলোকের সাথে, মানে যার কাছ থেকে কিনেছিল তার সাথে পরিচয় হয়ে গেছে, দেখা হয়ে বলছে মানে এই তো সে আইডেন্টিফাই করতে পেরেছে যে আরে এই তো কিছুদিন আগে নিয়ে গেছি। বলছে এই তো আরো অনেক নতুন মাল আছে, আপনি কি নেবেন? অনেক মাল আছে, এগুলো প্রচুর, মানে হটকেকের মতন বিক্রি। আজকে তো আবার ম্যাডামও এসেছেন, খুব ভালো, তাহলে বেশি করে নিন, এই বলেছে। স্বাভাবিকভাবে একজন বিক্রেতা যা বলেন সেটা বলার ফলে ওরা দাঁড়িয়ে পড়েছে এবং ওরা বলছে যে একটু কথা আছে আপনার সঙ্গে। তো লোকটি বলছে যে কি কথা? আমি তো ওই দোকান ছেড়ে, মাল রয়েছে এত, চুরি হয়ে যাবে, তো আমি তো আপনাকে এখন সময় দিতে পারবো না। বলছে না, সময় তো দিতেই হবে, 2 মিনিট কথা বলবো, আপনি সময় দিতে পারবেন না? বলছে ঠিক আছে এখানেই বলুন, একটু সাইডে সরে বলছে যে এই পোশাক আশাক এগুলো কোথা থেকে আসে? বলছে পোশাক আশাক কোথা থেকে আসে, আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে আনি, তারপরে ওয়াশ করে বিক্রি করি। কারণ আমি অন্যায় তো কিছু করিনি, এখানে সবাই এই কাজ করে। সেকেন্ড হ্যান্ড গার্মেন্টস, যে কোনো জিনিস আপনি এই সস্তায়, অবিশ্বাস্য কম দামে কোথায় পাবেন আপনি? তো সস্তার 3 অবস্থা, সস্তার জিনিস সবসময় ভালো হয় না। হ্যাঁ, তো যাই হোক, তো তারপরে মুশকিল হয়েছে। তো ওরা বলছে যে, ও বলছে ঠিক আছে, তখন বলছে আমাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, কোন সিরিয়াস হয়ে গেছে। বলছে আমি সত্যিই জানি না এত জামা কাপড়ের মধ্যে কোন জামা কাপড়টা কার মাল কোথা থেকে ঢুকে মিশেছে আমি বলতে পারবো না। আমি যেখান থেকে মাল কিনি, জিনিসপত্র কিনি, সেখানে আপনাকে নিয়ে যাব। যে জামা কাপড়গুলো ওরা কিনেছিল শ্যামল, সেটা কি তখনও ওদের বাড়িতেই ছিল? ওদের বাড়িতে ছিল, কিছু ওদের সঙ্গে ছিল, নাহলে আইডেন্টিফাই করবে কি, বোঝাবে কি করে যে এইগুলোই কিনেছি? তারপর কি হয়? কিন্তু সঙ্গে নিয়ে গেলেও জামা কাপড়গুলো দেখে বিক্রেতা চট করে বলতে পারবেন না যে এই জামা কাপড়গুলো আমারই জামা কাপড়। আচ্ছা, কোনো প্রমাণ তো নেই। একই রকমের ফ্রক 100 খানা রয়েছে, কোন ফ্রকটা আমার থেকে নিয়েছিলেন, কোনটা আমার পাশের দোকান থেকে নিয়েছিলেন, আইডেন্টিফাই করা কোনো মানুষের পক্ষেই সম্ভব। একদমই তাই। তো সে চলে গিয়েছে সেই আড়তদারের কাছে যেখান থেকে মাল কিনে। একজন বয়স্ক ভদ্রলোক, লম্বা লম্বা চুল, হ্যাঁ, হাই পাওয়ার চশমা, গম্ভীর। তো বলছে যে আমি এসেছি, একটা প্রবলেম হয়েছে। বলে আমি তো কারোর সাথে দেখা করি না। উনি কারোর সাথে দেখা করেন? উনি কারোর সাথে দেখা করেন না। হঠাৎ করে বলছে অর্পিতা, ওই ভদ্রলোককে আমি চিনি, এই ভদ্রলোকই এসেছিলেন রাত্রে। কি আজে বাজে কথা বলছো তুমি, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো, যে এই ভদ্রলোককে আমি চিনি। এই যে তুমি যার কাছ থেকে জিনিস কিনেছো, এই ভদ্রলোককেও আমি চিনি। যে কি অদ্ভুত কথা তুমি বলছো। বলছে আমি ঠিকই বলছি, সেদিন ফ্ল্যাটে যারা যারা আমার উপর শারীরিক অত্যাচার করে, এই দুজনকে আমি পাই, এদের দুজনেই ছিল উপস্থিত। আর তার সাথে আরো আরেকজন ছিল? তার সাথে আরো আরেকজন ছিল, তাকে এখনো পাওয়া যায়নি। এই দুজন পার্সন কিভাবে থাকবেন? এরা তো জীবিত, যতটা বুঝতে পারছি। জীবিত আবার মৃত বটে। এরকম? শুধুমাত্র এটি শরীর ধারণ করে আছে। এই যে মানুষগুলো রয়েছে, যাদেরকে আমরা দেখছি, তাদেরকেই আমরা মুখ হিসেবে দেখেছি, কিন্তু সোলটা আলাদা। একটা বডিতে যদি 2টো সোল কাজ করে কেমন হবে? এইটাও তাই হয়েছে। মানে আমি বুঝতে পারছি না, এই দুজন যারা মানুষ রয়েছেন, একজন দোকানদার আর একজন আড়তদার। আপনি বলতে চাইছেন বা ওরা বলেছে যে ওদের শরীরের অবয়ব হিসেবে আরো 2জন আত্মা রয়েছে যে ওই মেয়েটির সাথে যুক্ত ছিল? একদম, মানে আপনি ডপেলগ্যাঙ্গারের কথা বলতে চাইছেন? একদমই তাই। মানে মিমিক করেছে 2টো মানুষকে, একদমই নিজের আসল চেহারায় আসেনি। একদমই তাই, প্রবেশ করেছে ওই বডিতে এবং কাজটি ঘটিয়েছে। স্যাটিসফ্যাকশনটা সে পেয়েছে, অবয়বকে। একদমই। আচ্ছা, তারপর কি হলো? দুজনকে দেখতে পেয়েছে। তারপরে আর একটা ফোল্ড রিয়েলিটির, বাস্তবের,
যখন এই বয়স্ক ভদ্রলোকের ছেলে ওই ঘরে ঢুকলো, হোলসেলের ভদ্রলোকের ছেলে, একেও তো আমি দেখেছি, একেও আমি পেয়েছি। কোথায়? এর মাত্র ওই ফ্ল্যাটে, ওদের যে ফ্ল্যাটে অর্পিতার সঙ্গে যে ছিল আর কি, অর্পিতার যে বাড়ি আর শ্বশুর বাড়ি যেটা, এখানে থাকতো ওরা, মানে ভাড়া বাড়িতে, সেখানে বলছে এও তো আমাকে রেপ করেছে। শুধু রেপই করেনি, আমার প্রাইভেট পার্ট জিপ দিয়ে চেটেছে। অর্পিতা আটার দিস ভেরি ওয়ার্ড, এই ওয়ার্ডস গুলো বলেছে। বলে আমি কনফার্মড, আমি বুঝেছি এটা। এই কথাটা শোনার পর শ্যামল অত্যন্ত বিরক্ত এবং রেগে গেছে। কিছু করতে পারছে না, তো কোনো প্রমাণ নেই, বুঝতে পারছে অর্পিতা বলছে, কিন্তু এরা তো কেউ যায়নি, এদেরকে তো দেখেনি, শ্যামল তো কাউকে দেখেনি, যা দেখেছে শুধুই অর্পিতা দেখেছে, কোনো প্রমাণ নেই। তারপর ওই ছেলেটিকে, এবার কম বয়সী ছেলেটিকে, ওই যে হোলসেলারের ছেলে, তাকে শ্যামল ক্রস কোয়েশ্চেন করছে, বলছে তুমি কিছু করেছো, তোমাদের জাদু টোনা কোনো ব্যাপার আছে কি, তন্ত্র, এইসব ব্যাপার কিছু আছে তোমাদের? বলছে যে না না, আমরা মাল কিনি, কাপড় জামা একটু বেশি দামে মার্জিনে আমরা বিক্রি করে দিই, এটাই আমাদের প্রফেশন, যুগ যুগ ধরে করে আসছি, এটা আমার দাদু করতেন, বাবা করছেন, আমিও করি, আমিও এই বিজনেসটার একটা পার্টনার, দ্যাটস অল, এর বেশি আমার কিছু আর নেই। তখন বলছে যে তবে আমার একটা কথা বলার আছে, আপনাদের শুনেছি আমি প্রবলেম হয়েছে, বাবা আমাকে ফোন করেছিল, মানে হোলসেলার ফোন করেছিল, আমি কিছু বাড়ি জানি যেখানে নতুন জামা কাপড় কেনা হয়, কিছুদিন মাত্র ব্যবহার করা হয়, তারপরেই সেটা বিক্রি করে দেওয়া হয়। ধরা যাক একটা ভালো সিল্কের শাড়ি, একটা ব্র্যান্ডেড জিন্স, 2000 টাকা দাম, ওই দুদিন পরলো কেউ, তারপরে ওটাকে বিক্রি করে দিল। আমি এমন বাঁধা ধরা কিছু বাড়ি চিনি, সেখান থেকে খুব অল্প পয়সায় আমি কিনে অনেক বেশি দামে আমি বিক্রি করি, এবং অনেক দোকানও এগুলো কেনে খুব ভালো কন্ডিশনে থাকলে। দিস ইজ মাই প্রফেশন, বিজনেস। আমি সেই বাড়িতে নিয়ে যেতে পারি আপনাদেরকে। তো ওরা ওই বাড়িতে গেল, তারপরে আমরা নিয়ে যেতে পারি ওই বাড়িতে। এই কথা বলো ঠিক আছে, চলো আজকেই চলো, আজকে টাইম আছে, আজকে ঠিক আছে চলুন। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে বউবাজার স্ট্রিট, ওকে, মানে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ফিরিঙ্গি কালীবাড়ির ওইদিকে একটা ছোট্ট গলি, ছোট্ট ভাঙাচোরা দোতলা বাড়ি। বাড়িটার দরজা সবসময় খোলাই থাকে, দরজা খোলা থাকে সবসময়, দরজাটা খোলা। তো একজন বৃদ্ধা ভদ্রমহিলা থাকেন, আর এক গাদা বিড়াল, এবং সবার ওই কাগজ পেতে পেতে একটুখানি ওই নয় চিকেন, একটু করে ওই ছাঁট আর কি, মুরগির ছাঁট, বা ওই একটু মাছের কাঁটা, একটু করে মাখা ভাত, চারিদিকে এরকম গরস এরকম ডেলা করে দেওয়া আছে। তো এটা দেখা যাচ্ছে, আর ঝুল হয়ে আছে বাড়িটার মধ্যে, পরিষ্কার করে না কেউ। যে বৃদ্ধা ভদ্রমহিলা আছেন তিনি ক্রাচ নিয়ে চলেন, এবং চেহারা অত্যন্ত, মানে চামড়া গুটিয়ে গেলে যেরকম হয়, বৃদ্ধা প্রায় 80-র কাছে, সেগুলো পড়েছে, এবং পাকা চুল, মানে হাঁটতে চলতে কষ্ট, এইরকম একজন ভদ্র মহিলা। আর একটি প্রকাণ্ড কুকুর আছে বাড়িতে, বলা যেতে পারে যে গার্ড ডগ, বেশ বড় সড়ো কুকুর। এতগুলো বেড়ালের সাথে একটা কুকুর আছে। তো ওই কুকুরটি বেশ মানে সুন্দর আর কি, মানে বেশ ভালো দেখতে, সত্যি মোটা সোটা, এতগুলো বিড়াল রয়েছে। তো এবার বলেছে যে দেখুন আপনাদের কাছে এসেছি। বলে ঠিক আছে, কে, কি ব্যাপার? বলছে আমরা এই যে আপনি জিনিসপত্র আমাদের কিছু দিয়েছিলেন। বলে হ্যাঁ, সে তো আমি দিয়েই থাকি, তো আমার পুরোনো জামা কাপড়। বলছে একটু প্রবলেম হয়েছে, তাই জন্য আপনার কাছে এসেছি, যদি একটু হেল্প করেন। তো বলে কি প্রবলেম, কি হয়েছে? বলে আমি তো সেরকম কিছু জানি না, পোশাক দিয়েছি তোমাদের, এরা কারা? বলছে এরা কিনেছিল, এরকম প্রবলেম হয়েছে। বলে এই ব্যাপারে আমি কিছু জানি না, কিছু বলতে পারবো। তোমরা এখন এসো, দরজা বন্ধ। দরজা খোলা থাকে, দরজা বন্ধ করো, দরজা বন্ধ, তোমরা যাও 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 যাও, এইসব ব্যাপারে বলবো না। তো সবচেয়ে যেটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, আর কেউ ভালো করে যদি তাকান দেখতে পাবেন, একটু যদি লাইট ডিম হয়ে যায়, প্রত্যেকটা বিড়ালের চোখ কিন্তু জ্বলছে। যেমন ভাবে লাইটারের আগুন জ্বলে, বিড়ালের চোখ, কুকুরের চোখও জ্বলে,
প্রত্যেকটা বিড়ালের চোখ জ্বলছে। এইবার একটা শব্দ হলো কিন্তু, তো যখনই মানে এই ঘটনাটা ঘটছে, বিড়ালের চোখগুলো জ্বলছে। আর ভদ্রমহিলা, যে প্রাচীর ভর দিয়ে চলা ভদ্রমহিলা, তিনি কিছুতেই অ্যাড্রেস করতে চাইছেন না, মুখোমুখি হতে চাইছেন না। তারা চলে গেলেই ভালো হয়, এরকম একটি ব্যাপার। তো এই সময় তো শ্যামল এবং এরা এই যে হোলসেলারের ছেলে, কিছুদিন আচরণ মানে কথা বলতে চাইছে আর কি। তখন ওই ভদ্রমহিলা বলছেন যে এতগুলো বিড়াল তোমরা দেখছো, এগুলো আসলে বিড়াল নয়। বিড়াল নয়? এরা প্রত্যেকেই আত্মা, আমার সঙ্গে এরা বসবাস করে। এদের মুক্তি হয়নি, এরা প্রেত জনি প্রাপ্ত হয়েছে। এই বাইরে তো বার করে দিচ্ছিল, হ্যাঁ, তারপরে আবার ঢুকলো ওরা জোর করে। তারপরে এইসব কথা বলছে যখন ওরা চেপে ধরেছে, আচ্ছা আমাদের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন বিড়ালগুলো বিড়াল না আত্মা? আত্মা। তুমি যেগুলো দেখছো সেগুলো বিড়াল, তোমার চোখে তুমি দেখছো বিড়াল, অ্যাকচুয়ালি এর মধ্যে বিভিন্ন নামে এই মানুষ আছে। ওনার হাজব্যান্ডের কথা উনি বলছেন, যখন এই অফিসে চাকরি করতো, ওদের বড় বিজনেস ছিল, ওনার টাইটেল রঙ্গুনওয়ালা। বলে আমাদের একটা কাঠের ফ্যাক্টরি ছিল, সমিল ছিল, কিভাবে কিভাবে প্রবলেম হয়েছে। তো এরা প্রত্যেকেই আমার এমপ্লয়ি ছিল এককালে। তো একটা কনস্পিরেসি হয়, তাতে দুর্ঘটনা ঘটে, ওটা পুরো বন্ধ হয়ে যায় বিজনেসটা। তো তারপরে একে একে ওই কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয় কনস্পিরেসি করে, ষড়যন্ত্র করে, এবং তাতে এরা পুড়ে মারা যায়। এরা সবাই খুব ওবিডিয়েন্ট এমপ্লয়ি ছিল আমার হাজব্যান্ডের এবং আমারও একদিন কম বয়স ছিল। এই আত্মাগুলো মুক্তি পায়নি, তো আমার কাছেই রয়ে গেছে এই বাড়ি। মেনটেন্যান্স করতে পারি না, পয়সা নেই, আজ আমার দেখার কেউ নেই, আমার নিজের ছেলেও মারা গেছে। তো তোমরা তো আমার কাছে আসো, এদের অনেক এক্সপেকটেশন আছে, ভালো খাবো, ভালো পোশাক পরবো, সঙ্গম করব, মানে যৌনাচার, সেক্সুয়াল ইন্টারকোর্স এটা করব। এদের এই ইচ্ছেগুলো এরা পূরণ করতে পারে না। আমার কাছে এসে আমার কানে বলে, আমি তো সকলের মা, তোমাদের তো মা আছে, বাবা আছে, তোমাদের প্রিয়জন আছে, তোমাদের বডি আছে, এদের তো শরীর নেই, শুধু খিদেটা আছে, শুধু ইচ্ছেটা আছে। আমার কাছে যখন এরা এসে বলে, নয় আমাকে মুক্তি দাও, নয় আমাকে ভোগ করার সুযোগ দাও, এই কষ্ট আর সহ্য করতে পারছি না, তো যেটুকুন সম্ভব আমার পক্ষে, তো আমি তাই যতটুকু টাকা আছে এদের স্যাটিসফাই করার জন্য প্রত্যেককে আমি এদের খেতে দিই। এরা যা চায় তাই খেতে দিই। আমি নিজে যা খাই এদের খাওয়াই, এবং এরা যে যেরকম পোশাক পরতো, যে স্টেটাসে ছিল, যে এমপ্লয়ির স্টেটাস, কেউ হয়তো ম্যানেজার, কেউ হয়তো সিনিয়র ম্যানেজার, কেউ হয়তো কার্পেন্টার, এইরকম পোস্টে এরা কাজ করতো, এদের সেই রকম পোশাক আমি দিয়ে থাকি। এই পোশাকগুলো তারা শুধু টাচ করে, শুধু স্পর্শ করে, পরে না, কারণ তাদের কোনো শরীর নেই। শুধুমাত্র এরা স্পর্শ করার চেষ্টা করে, শুধুমাত্র এরা ভাবটি গ্রহণ করে, আস্বাদন গ্রহণ করে। স্পর্শ বলতে এই যে সূক্ষ্ম শরীরে তারা বিরাজ করছে, সেই স্পর্শ। বডি নেই, টাচ করবে কি করে? আচ্ছা, সূক্ষ্ম শরীরের টাচ, ভাব গ্রাহী জনার্দন ঈশ্বরকে বলা হয়। এই প্রেত ঠিক সেই রকম ভাব, যেটা স্যাটিসফাইড হয়। তো এই পোশাকে যেহেতু স্পর্শ ছিল, এইটা প্রবাহিত হয়েছে এরকম তিনজন, অর্পিতার কাছে এইরকম তিনজন মানুষ, তারা ওই কামাতুর ছিল। বহু বছর তারা নারী দেহ ভোগ করতে পারেন, বহু বছর তাদের ইন্টারকোর্সের নেশা, বহু বছরের ক্ষুধা জমে জমে ছিল। তোমরা মানুষরা যা কিছু তাই করতে পারো, যা তোমাদের ইচ্ছে। তোমরা নৈতিককে অনৈতিক বানাও, সত্যকে মিথ্যা আর দিনকে রাত করো। তোমাদের আইনসভা, তোমাদের বিচারালয় তথাকথিত একটা স্ট্যাম্প দিয়ে, সমানে শব্দ হচ্ছে কিন্তু, আপনার সাথে যখন আমি রেকর্ডিং করছি এত উইয়ার্ড জিনিসপত্র হয়েছে,
এই জন্য আমাদের রেকর্ডিংও মাঝে মধ্যে থামাতে হচ্ছে। যাই হোক, বলুন। তো সেই ঘটনাটা মানে সেই ব্যাপারটা, এটা কিন্তু খুব কমন এবং খুব প্র্যাকটিক্যাল, এটা কিন্তু খুব হয়। রাতকে দিন মানুষ করতে পারে, মিথ্যেকে সত্যি বানাতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এই আদালতের চেয়েও যে বড় আদালত, এই জীবনের পরে যে জীবন, সেই জীবনের বিচার কক্ষে বসে আছে এই মানুষগুলো, বলে আমাদের মুক্তি হয়নি। তো তারাই অর্পিতাকে এইভাবে ভোগ করছে, এবং ভোগ করেছে কার মাধ্যমে? তাদের তো শরীর নেই। এই হোলসেলার, তার ছেলে, এবং এই যে বিক্রেতা পোশাকের, এই তিনজনের কাছে, যেহেতু তারা পোশাকটি যখন কিনে নিয়ে যায় তখন স্পর্শ করে, এদের শরীরে কন্টামিনেটেড হয়েছে, এদের শরীরের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু কোনো ক্ষতি করেনি, কারণ তাদের কোনো স্মৃতিও নেই। না, শুধুমাত্র খুব সূক্ষ্মভাবে এরা প্রবেশ করে, শুধুমাত্র শরীরে প্রবেশ করেছে, কোনো অনুভূতি এদের হয়নি, শুধুমাত্র সে নারী দেহ ভোগ করতে চায়, তাই কোনো ডিস্টারবেন্স এই পুরুষ শরীরে সে করে, কারণ তারা তো পুরুষ। কিন্তু ওই যে ছেলেটি, মানে আমি যতদূর বুঝতে পারছি আপনার কথা শুনে, ওই যে ওষুধ দিতে এসেছিল যে ছেলেটি, সেটা হয়তো এই যে হোলসেলার ছিল তার ভদ্রলোকের ছেলের গ্রুপ ধরে এসেছিল বা কিছু একটা। হ্যাঁ, এরকম যে ব্যাপারটা, কিন্তু যদি স্থূল শরীর ধরেই আসে, তাহলে এই যে আসা যাওয়ার যে ব্যাপারটা, সেটা তো আমাদের চিরাচরিত বিজ্ঞান এটাকে যুক্তিতর্ক দিয়ে বলতে পারবে না, কারণ দরজা বন্ধ রয়েছে, সেই দরজা বন্ধের মধ্যে দিয়ে স্থূল শরীর ধারণ করে কিভাবে কেউ আসতে পারে? বা বাথরুমের যে পায়ের ছাপ বললেন, জুতোর যে পায়ের ছাপ, সেটাও তো পসিবল না। একদমই পসিবল নয়। দেখুন কৌস্তব, আপনি যেটা বলছেন এটা তো ফিজিক্যাল শরীর নয়, এটা মেটাফিজিক্যাল শরীর। মেটাফিজিক্যাল শরীর, এটা মেটাফিজিক্যাল শরীর। মানে আপনি যেটা বলতে চাইছেন যে এই যে দেহগুলোকে টাচ করেছিল, তারপর সেটা রূপ নেয়, মানে ডপেল গ্যাঙ্গার যেটা আমরা প্রচলিত ভাষায় বলে থাকি, একদমই তাই। এন্ড তারপর সেই মেটাফিজিক্যাল বডি নিয়ে গেছিল। দ্যাটস ওয়াই ওই সায়েন্টিফিক যে ব্যাপারটা, ব্যারিয়ার মানে ফিজিক্যাল বডি, এই প্লাজমাটা একটোপ্লাজমা, মানে একটোপ্লাজম, মানে হ্যাঁ একটোপ্লাজম। ওকে। তো স্বাভাবিকভাবে এই শরীরটা তো মানুষের মতন রক্ত ঘাম দিয়ে তৈরি করা, 206টা হাড়, কিডনি, লাংস, চোখ, কান, নাক, সেইগুলো তো নেই। মানে এই যে প্রেতাত্মাগুলো ছিল, কিন্তু সে সব বুঝতে পারে, সে সব দেখতে পায়, সে সবকিছু অনুভব করতে পারে। আচ্ছা, তার আকাঙ্ক্ষা আছে। মানে শেপলেস থেকে শেপটা নিয়েছে। একদমই তাই। শেপটা নেওয়ার সে কারণ ফর্মলেস, শেপলেস, কিন্তু তার মধ্যে ওই বাসনাটা প্রচন্ড। আচ্ছা, মানে এই শেপলেস বডি, মানে শেপলেস তো বডি হয় না, শেপলেস থেকে বডির একটা ফর্মেশন নিয়ে এসেছে, নিজের যে বাসনা কামনাটা ছিল সেটা মিটিয়েছে, কিন্তু এখানেই কিন্তু ব্যাপারটা শেষ হয়নি। আর এই কারণেই কি ওই বাচ্চাটার ওই অবয়বটা, যেটা প্রেগন্যান্সির একদমই তাই, একদমই অস্পষ্ট, কিন্তু পাওয়া যায়নি, কারণ যে জিনিসটা ফর্মলেস, শেপলেস, যে জিনিসটায় কোনো আকার নেই, নিরাকার, সে জিনিসটার আপনি ছবি তুলবেন কি করে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যে আপনার সেন্সর গুলো ইউজ করা হয়, সেন্সরের যে আউটপুট কেউ নেয়, এই যে পোল্টার স্ক্রেপ বা এই যে যাবতীয় কিছু ক্যামেরার যে ফুটেজে এরকম লাইন, সাদা কিছু একটা ঢেউ যেন যাচ্ছে, আচ্ছা, যেন একটা ব্লারি পিকচার, বা একটা অবয়ব, একটা মানুষ তার দুটো হাত দুটো পা হেঁটে যাচ্ছে, যেন একটা ছায়া মূর্তি, শ্যাডোই পিকচার। সেটা কে, সেটা বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি। একটা মানুষ যাচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু মানুষটা কে এক্স্যাক্টলি সেটা বোঝা যাচ্ছে না, নট ক্লিয়ার। এইসবের পর কি হয়, মানে ওরা জানতে পারে যে, আচ্ছা, ওরা তো এবার এটা বললো, তো ভদ্রমহিলা বললো, তো ভদ্রমহিলার মধ্যেও যে যৌন আকাঙ্ক্ষা, চাহিদা থাকতে পারে, প্রায় 80 বছর বয়সে গিয়ে কোনো মানুষের যৌন আকাঙ্ক্ষা থাকতে পারে, কেউ বিশ্বাস করবেন? একদমই নয়। তো শ্যামলের ওপর তার একটা ক্রাশ বা ভালো লাগা হঠাৎ তৈরি হয়ে গেছে এই সময়ের মধ্যে। এবার তারা বেরিয়ে যাবে, তারা পুরো ঘটনাটা বোঝা গেল। তো শ্যামলকে কেউ যেন নখওয়ালা, নেল পালিশ পরা একটা হাত যেন শ্যামলের সারা শরীরকে হালকা আলতো আদর করছে, বিশেষ করে তার যৌনাঙ্গের কাছে
একটা অদ্ভুত সেন্সেশন সে পাচ্ছে এবং শ্যামল এটা এনজয় করছে, মানে করতে বাধ্য হচ্ছে, ফিলিং সেন্সেশন। এবং সেই সঙ্গে অদ্ভুত সারা বাড়ি আলো আঁধারি, ডিম লাইট জ্বলছে, অদ্ভুত একটা গান ভেসে উঠছে। কিরকম গান মহারাজ? আলো আঁধারি পরিবেশে যেন মন্ত্রোচ্চারণ হচ্ছে, গানের ভাষাটা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না সেটা কোন ভাষা, তবে একটা আরতি রয়েছে গানটার মধ্যে। তো শ্যামল এই জিনিসটা যেতে যেতে ফিল করছে যে এটা ফিল করছে এবং তার শরীর যত গানের আওয়াজ আস্তে হয়ে যাচ্ছে তার হাঁটার গতি তত বাড়ছে এবং মানে ছেড়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, একদম ছেড়ে যাচ্ছে এবং তার শরীরও হালকা লাগছে, তার হাঁটার গতি তত বাড়ছে এবং ক্রমশ সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এটা যেন একটা দুঃস্বপ্নের মতন তার কাছে, তার জীবনের এই ঘটনাটা যেন একটা রাতের অজানা কোনো অতিথি। তারপরে ওরা ওই মানে তারপরে তারা যখন খোলা আকাশের নিচে যখন এলো, মানে যখন হালকা বোধ করছে সবাই, তখন তারা দেখছে তারা শুধুমাত্র দুজনই দাঁড়িয়ে আছে এবং ব্যস্ত মহানগর কলকাতা, কল্লোলিনী তিলোত্তমা, চারিদিকে বাস তার নিজের ছন্দে চলছে, গাড়িগুলো যাচ্ছে, গাড়ির শব্দ দূষণ, কোলাহল, স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ, অফিস ফেরতা বাবুরা বাড়ি ফিরছেন, বাজার, মেট্রো সবকিছু চলছে আগের মতোই। আর তারা ভাবতেই পারে না এভাবেও ফিরে আসা যায়। আচ্ছা, আর এই যে ব্যাপারটা গেল, একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার গেল, সেখান থেকেই তারা মুক্ত হলো এরপরে? তখনই যখন তারা হালকা বোধ করছে, দুজনেই হালকা, আবেশটা ছেড়ে গেল। ওই যে ব্যাপারটা ছিল যে একটা কি বলবো, ডে ড্রিমিং। চোখের সামনে আমি দেখছি কিন্তু আমি কাউকে দেখাতে পারছি না, আমি অনুভব করছি কিন্তু কোনো প্রমাণ নেই, আমি প্রমাণ দিতে পারছি না। এই যে বিষয়টা, এটার থেকে তারা যেন বেরিয়ে এসেছে, তারা যেন হার্ডকোর রিয়েলিটি, বাস্তবে এসে গেছে, বাস্তবের কাছাকাছি। ওদের সম্পর্কটা কি এখনো আছে? ওদের সম্পর্কটা এখনো আছে এবং দে আর হ্যাপিলি ম্যারিড, কোনো অসুবিধে নেই, তাদের সন্তান সন্ততিরাও এখন বড় হয়ে গেছে। আর জামা কাপড়গুলো বিদায় করে দিয়েছে, জামা কাপড়গুলো পুড়িয়ে ফেলেছে। তার কারণ টয়লেট করে দিতে হয় সাধারণত এই ধরনের ইনটক্সিকেটেড জামা কাপড়, টক্সিন যুক্ত জামা কাপড়, কোট আনকোট, মানে প্রেত শক্তি প্রস্রাবকে ভীষণ ভয় পায়, ঘৃণা করে, ভীষণ আপত্তি করে, ভীষণ রেগে যায় প্রেত শক্তি। আগে ইউরিনেট করতে হবে জামা কাপড়গুলো, তারপরে তাকে একদম ডিস্ট্রয় করে ফেলতে হবে, জ্বালিয়ে দিতে হবে। তো সেগুলো তারা আস্তে আস্তে করেছে এবং সেটা করতে হবে একটা প্রায় মানে খোলা জায়গাতে। আচ্ছা, মানে অবশ্যই বাড়ির মধ্যে নয়। এই যে পুরো এই ঘটনাটা কি আপনারা মানে ওরা কি আপনাকে জানিয়েছে? না, শ্যামল আমার পরিচিত বলতে আমার কলিগ, এবং শ্যামল সবসময় একটা নির্ভরতা খুঁজেছে এই দিনগুলোতে, এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, মানে এমন একজন থেকে আপনি পুরোটা জানতে পারেন। পুরোটাই। এবং আমি কিছু কিছু সময় তাদেরকে অর্থ সাহায্যও করেছিলাম, কারণ তাদের থেকে আমি একটু বয়সে বড় ছিলাম সে সময়। তখন কি সাধনা চলছে আপনার? হ্যাঁ, তখন আমি নিয়মিত নিমতলা শ্মশানে বসি। আচ্ছা, কেওড়াতলার পাঠ একটু শেষ হয়েছে এবং সাধন সূত্রে এখনো কিন্তু শব্দ হচ্ছে প্রচন্ড, এবং সবাই সেটা শুনতে পাচ্ছেন। মানে এখানে যে অনেক এন্টিটি, আনআইডেন্টিফাইড অনেক এন্টিটি, অনেক রেডিও অ্যাক্টিভ ফিল্ডটা খুব হাই। আমি দেখেছি, আমি যখনই এখানে এরকম ধরনের কোনো পডকাস্ট করেছি বা আড্ডা মেরেছি ভৌতিক রিলেটেড, ইভেন সেটা ঈশিতাদি হোক, দেবদীপদা হোক, অরিত্র হোক, যেই হোক, এরকম টাইপের আওয়াজ হয়েছে। কিন্তু এইসব রিলেটেড টপিক ছাড়া যখন আমি কিন্তু এরকম টাইপের কোনো শব্দ পাইনি। মানে ওপর থেকে আসছে না শব্দটা ওপর থেকে আসছে। যাই হোক, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না, আছে নিজের মতো। হ্যাঁ, যদি কেউ কাউকে ডিস্টার্ব না করে তো সকলেরই সহাবস্থান হতে পারে একসঙ্গে। একদম। আর সেই সময় আপনার সাধনাটা চলছিল, তাই তো? সাধন জীবন তখন মানে চলছে, তবে এটা তো ঠিকই, যেহেতু বয়সটা কম, উপলব্ধিটা কম, সবকিছুকেই তখন মিথ্যে বলে মনে হতো এত সাধন করার কি দরকার, কত তাড়াতাড়ি ম্যাজিক্যাল পাওয়ার্স হাতের কাছে চলে আসবে,
সেই ব্যাপারগুলো সবারই ছিল, আমারও ছিল। সাধনার এত কিন্তু বছর, তখন আমি অনেক সংযম এর মধ্যে দিয়ে গেছি। আচ্ছা, তখন সাধনার সবাই যখন ফুচকা খাচ্ছে, আনন্দ করছে, আমি কিন্তু দুর্গাপুজোর অষ্টমীর রাতেও ওই আমার আসনটি নিয়ে আমি ওই সাধনে জপ করতেই বসেছি। শ্মশানে যাওয়া জপটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আর কিছু করতে না। এই যে সাধনার এত বছর পরে এসে আপনার কি মনে হয় যে অর্পিতা, শ্যামল যে ঘটনাটি বলেছে আপনাকে, তার মধ্যে সত্যতা রয়েছে? অসত্যতাই বা কোথায় আছে? আপনি তখন বিশ্বাস করতেন না, আমি আপনার সেন্সে জিজ্ঞেস করছি যে বিশ্বাস করতাম না বলতে, অর্পিতার ঘটনাটির অবিশ্বাসের কোনো প্রশ্ন ওঠে না। কারণ আপনি অফিসে দেখেছেন। কারণ শুধু শুধু একটা লোক মিথ্যে কথা বলে কি পাবে? মানুষ স্বার্থের জন্য মিথ্যে কথা বলে, কিছু পাবো আমি। আর এটা করতে এম্বারাসমেন্টই বেশি হচ্ছে। এতে তো তাদের জীবনটা একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে, একদম পিষে যাচ্ছে জীবনটা। এইটা নিয়ে কেউ মজা করে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমার যে মনে হতো যে এত কঠিন পদ্ধতি সাধনের, এমন এমন সাধনা আছে এখানে জল তেষ্টা পেলে 24 ঘন্টা জল খাওয়া যাবে না। একবার আমার মনে আছে, আমি ভীষণই ভালোবাসি আমার গুরুদেবকে, ভালোবাসতাম। তিনি অত্যন্ত সাত্ত্বিক মানুষ ছিলেন, দেবতুল্য মানুষ, শিবতুল্য। তো আমার জীবনে 3জন গুরুদেব, 3জনই মহাদেবের নামে নাম। শঙ্কর, শ্রীমৎ শঙ্করানন্দ তীর্থ নাম। তো শ্রীমৎ স্বামী শঙ্কর দেবানন্দজি মহারাজ, আমি পুরী সম্প্রদায়ভুক্ত, দশনামী সম্প্রদায়ভুক্ত এই রামকৃষ্ণ ভাবধারায়। এবং আমার যিনি যোগমার্গের গুরুদেব, তিনিও ছিলেন স্বামী শঙ্করানন্দ, আচ্ছা, মহাদেব যাকে ঠাকুর, নামে। শ্রী শ্রী ঠাকুর শঙ্করনাথজি মহারাজ বলে অনেকে চেনেন, এবং যার হিমালয়ান যোগী এবং যিনি ফুয়া বাবা নামে অধিক পরিচিত আচ্ছা, উত্তরবঙ্গে তো ভীষণভাবেই। এবং শ্রী শ্রী আনন্দময়ী মার সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, 3 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান। তো এটাও কিন্তু ওই একটা অজানা শক্তি তাকে নিয়ে গেছে, বলা যেতে পারে ঈশ্বরীয় শক্তি। মানুষ প্রেত বললে ভয় পায়, ঈশ্বর বললে মানুষ, শক্তি তো সেই একই। আমি বলে দিচ্ছি, এটা বলছি, এটা কালো, ডার্ক এনার্জি। তো মানুষ সাধারণত মনে করে যে এটা ম্যাজিক, এটা সাধনা। ম্যাজিক একটা ইলিউশন, সাময়িক সময়ের জন্য মানুষের চোখকে জব্দ করে দেওয়া, ভুল দেখানো হাতের কাজের দ্বারা। এটা নিয়ে আমরা আরো একটা আড্ডাতে বসবো মহারাজ, কিন্তু তার আগে আমি দুটো ইন্টারেস্টিং জিনিস বলবো। আপনি যেটা দেখাচ্ছিলেন, একদমই তাই। এই যে জিনিসটা বললেন আপনি, এই যে পুতুলটি বা যাই রয়েছে, সেটা একটা স্পেশাল পুতুল হয়তো। এটি একটি ভোডু ডল। একবার ক্যামেরায় দেখুন। এটি একটি ভোডু ডল। 166 জনের মধ্যে, বা বলা ভালো 167 জন, একজন ফ্লোটিং, তিনি মাঝে মাঝে আসেন শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউনে, মাঝে মাঝে চলেও যান। এবং যিনি আমি কি কথা বলার চেষ্টা করব, ওনার সাথে যোগাযোগ করব, সেটা আজকে আমি খুব একটা বলবো না, আমরা এটা নিয়ে আর একটা দিন। কারণ আজকের যে পরিবেশটি, আজকের যে এত আলোর পরিবেশ, এবং মাথার ঘাড়ের দিকে একটা মানে স্পর্শ পেয়েছি কথা বলার সময় প্রথম দিকে, এবং সেটা খুব একটা আমার নর্মাল বলে মনে হয়নি। এটা একটা ব্যাপার আছে, এটার ব্যাপারে জানবো। আর আপনি বলছিলেন যে আপনি কাউকে একটা প্ল্যানচেট করেছেন। হ্যাঁ, স্বপ্নদীপ আমি ওনাকে বসিয়ে দিচ্ছি। ব্যাপারটি হচ্ছে, দেখুন, আমরা প্রত্যেকে দিনের শেষে সামাজিক। স্বপ্নদীপ বলতে, স্বপ্নদীপ বলে যাদবপুর যাদবপুরের ছেলেটি, ওকে আপনি ডেকেছিলেন? দেখুন, আমি ডাকার পেছনে যে কথাটি রয়েছে, কথাটি হচ্ছে এইটা যে আমি তো সমাজবদ্ধ জীব। আমার মনে হয়েছিল শক্তি ব্যালেন্সড ওয়েতে ব্যবহার করা উচিত, যেখানে দরকার। কারুর খারাপ করা বা ভালো করা বা আমি কখনোই প্র্যাকটিস করি না। আমি কোনো প্রকার। আপনি যে ওকে ডেকেছিলেন, সে কি এসেছিল, সাড়া দিয়েছিল? সে প্রথমবার আসেনি, লজ্জা পেয়েছিল। তারপর দ্বিতীয়বার আসেনি, লজ্জা পেয়েছিল, এবং সেটা আমার ফেলিওর ছিল। সকলের সামনে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে আমার আহ্বানে সে সাড়া দেয়নি। 6 পয়েন্ট পেন্টাকল, এতগুলো মোমবাতি, যাবতীয় যা সরঞ্জাম যেগুলো লাগে, আমি আর সেগুলো ডিটেলসে যাচ্ছি না,
সেটা নিয়ে আমরা সেগুলো কিন্তু ছিল। আচ্ছা, কিন্তু তারপর যখন সে আমার কাছ বরাবর এলো, আমি ছিলাম না, অন্য আরেকজন মিডিয়াম হয়েছিলেন। তিনি একটি অন্য হালকা বায়ুতত্ত্বের রাশিযুক্ত মানুষ। আমি সেই ডিটেলসে যাচ্ছি না, ওটা আপনারা বুঝে নিন। তো একমাত্র তার মধ্যেই ওটি প্রবেশ করবে এবং বেরিয়ে যাবে, এবং তার বয়সটি যেহেতু কম, তো তাকে মিডিয়াম হিসেবে আমি লেখাও পেয়েছি। ঋতুপর্ণ ঘোষ প্রখ্যাত, আমি ঋতুপর্ণ ঘোষের সাথেও কথা বলেছিলাম একটি সময়। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন, জানতেন, এবং তিনি অত্যন্ত উচ্চমানের একজন অকাল্টিস্ট। এবং ঋতুপর্ণ ঘোষের ভাই ইন্দ্রনীল ঘোষ, তিনি কিন্তু মানে এই যে মিরারে অনেক রকম শ্যাডো দেখেছিলেন বম্বেতে থাকাকালীন। এটা উনি বলেছেন? এটা আমার তাজ বেঙ্গলের ঘটনা। ইন্দ্রনীল বাবু বা তার পরিচিত যদি কেউ শোনেন, এবং ঋতুপর্ণ ঘোষকে আমরা চলচ্চিত্র পরিচালক হিসেবে জানি, স্বনামধন্য পরিচালক, অত্যন্ত কৃতি মানুষ, গুণী মানুষ, আমরা জানি। তো সাধারণ মানুষ দেখুন, কে সোজা, কে বেঁকা, কে একটু বেশি মেয়েলি, কে একটু বেশি পুরুষালী, এই নিয়েই আমরা আলোচনা করতে ভালোবাসি। মনুষ্যত্বটা মেন। তো আমাদের ক্রিয়েটিভিটির প্রতি কোনো উপাসনা নেই, ক্রিয়েটিভিটির প্রতি কোনো শ্রদ্ধা নেই। এটা তো একটা ডার্ক আর্ট। একজন পেইন্টার পেন্টিং করছেন, ওটা ওনার শিল্প মাধ্যম। আমি যদি বলি, কেউ বিশ্বাস করবেন যে তানপুরা বাজিয়েও সোলকে কানেক্ট করা যায়? আচ্ছা। একটি বাদ্যযন্ত্র আছে কাহন, সেটিকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। পিয়ানো বাজিয়ে কাউকে কাউকে আহ্বান করা যায়। সুর মূর্ছনা সঙ্গীতের ব্যবহার। দেখুন, আমি এতগুলো কথা বললাম, একটা গান গাইলে সবাই বুঝে যাবেন কি বলতে চাইছে। এত কথা আর একটা গান, একটা কবিতা। দেখুন, প্রত্যেকটা সোলই মুক্তি চায়, প্রত্যেকটা সোলই বোঝাতে চায়, প্রত্যেকেরই একটা আরতি থাকে, তাই জন্য তো প্রেতজনী প্রাপ্ত হয়েছে। আর যদি সব ভোগ বাসনা চলে যাবে, আমাদের মুশকিল হচ্ছে আমরা, হ্যাঁ, মুক্তি পেয়ে যাবে। তাহলে আমরা বা অন্য। আপনি কি গানের কথা বলছিলেন মহারাজ? দেখুন, আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে আমরা যদি প্রেমিক মানুষ হতে পারি, সবাইকে যদি একটু ক্ষমা করে দিতে পারি, তাহলে বড্ড ভালো হয়। প্রেম সর্বোত্তম। তো ঈশ্বরকে পাওয়া, সেই প্রেম ভক্তি, সেই আরতি যদি থাকে, ওই প্রেততত্ত্ব নিয়ে ঘাঁটতে ঘাঁটতে আমার যেটা বারবার মনে হয়েছে, বিশেষ করে এই পিশাচ, কর্ণপিশাচিনী, ডাকিনী সাধন, পরি সাধন, বা অন্যান্য যে আরো নিম্নস্তরীয় কিছু সাধন আছে, অবশ্যই সেগুলো গুরু ছাড়া করা উচিত নয়। আর আমি সম্পূর্ণ সাত্ত্বিক সাধনায় বিশ্বাসী। এ ধরনের নিম্নস্তরীয় সাধনায় আমি বিশ্বাসী নই। তবু আরতি তো থেকেই যায়। প্রেত শক্তি যখন যৌন সঙ্গমে লিপ্ত হয়, তার একটা আরতি থাকে। কোথাও তার প্রেমটা অসম্পূর্ণ, কোথাও তার ওই কাম বাসনাটি অসম্পূর্ণ, ডিসস্যাটিসফাইড। তাই জন্যই তো এবার সে স্যাটিসফাই করে কমপ্লিশনের দিকে এগোতে চাইছে। মানুষও তাই চায়, কমপ্লিশন। তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি সেসব গুলো কুড়িয়ে নেওয়ার কোনো কারণ, প্রেমে পড়া বারণ। আচ্ছা আচ্ছা। কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। ক্যা বাত, ক্যা বাত। মানে আপনি পুরো যে কনভারসেশনটা রয়েছে হয়তো একটা গানের মাধ্যমে কনক্লুড করে দিলেন। বাট আমি অন দ্য সিরিয়াস নোট এটা আপনার থেকে জানতে চাইবো। আপনি বললেন যে আপনি স্বপ্নদীপ যে ছেলেটি রয়েছে, যার সাথে এত বাজে একটা ব্যাপার ঘটলো, যে এত অল্প বয়সে চলে গেল এরকম একটা ব্যাপারের জন্য, তাকে এবং আপনি প্রখ্যাত ডিরেক্টর দেখুন, ঋতুপর্ণ ঘোষের থেকে আমি অনেক লেখা পেয়েছি, কিন্তু সেই লেখাগুলোর মানে আমি বুঝতে পারিনি। মানে অ্যালফাবেটিক্যাল, হ্যাঁ, প্ল্যানচেট করে পেয়েছেন? একদমই তাই। আমি যোগাযোগ, একদমই তাই। আপনি যোগাযোগ স্থাপন করেছিলাম, হ্যাঁ, একদমই তাই। নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো মহারাজ। এবং আমি অনেক রকমের মানে ইন্টোনেশন পেয়েছি, সাইন ল্যাঙ্গুয়েজ পেয়েছি, যেগুলো আমার মানে অকাল্টের জগতে, উইকার জগতে, পাগানিজমের জগতে, সেইটানিজমের জগতে যারা যারা স্বনামধন্য, দেখুন প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়ার গৌরব তিওয়ারিজি,
মারা গেলেন যিনি, তাকে আমি চেষ্টা করেছিলাম যোগাযোগ করার, করতে পেরেছিলাম? অত্যন্ত কষ্ট হয়েছে আমার। মানে তারপরে আমার অনেক অসুখও আসে শরীরে, আচ্ছা। মানে এর তো একটা সাইড এফেক্ট আছে। হ্যাঁ, এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তো এত মানুষ যুক্তিবাদ, বিজ্ঞান, এই ওই সেই, ঈশ্বর আছে দেখাতে পারো, প্রেত আছে দেখাতে পারো, আমি তো বলি তুমি আছো দেখাতে পারো, তোমার মেটাফিজিক্যাল শরীরটাকে বার করে দেখাতে পারো, তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছেন, তোমার মধ্যে যে ঈশ্বর বিরাজ করছেন দেখাতে পারো, খুলে বার করে আনো। যদি আমি যে অনেকে বলবেন যে ব্রেন আছে দেখাও, ব্রেন তো বার করে দেখান। বুঝতে পারছি। আমি আজকে এই নোটে আমাদের এই যে আড্ডাটা রয়েছে মহারাজ, সেটা কনক্লুড করছি, শেষ করছি। শেষ তো নয়, এটাই হয়তো শুরু। আপনারা কি তন্ত্র দেবানন্দ মহারাজের সাথে আরো এরকম আড্ডা চান? উনি যে কথাগুলো ক্লেম করলেন সেটার ব্যাপারে আরো জানতে চান? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং মহারাজ, আপনার সাথে কথা বলে, আপনার থেকে এত কিছু জেনে খুবই ভালো লাগছে। আমি একটা কথা বলে, নমস্কার মহারাজ। প্রখ্যাত উইকাইস্ট ইপসিতা রায় চক্রবর্তী, তিনি আমাকে কিন্তু ব্লেস করেছিলেন ওই তাজ বেঙ্গলি। এবং এটি বললে হয়তো অনেকে, আমি বলতে চাই না, মানে অনেক ঘটনা আছে আমার জীবনে, সেটাও কিন্তু অনেক বছর আগে, সেটা 2005-এ নয়, 2006-এর। সেগুলো নিয়ে আমরা নেক্সট একটা আড্ডাতে বসবো যদি আমাদের অডিয়েন্স জানতে চান। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মহারাজের সাথে আরো কি একটা এপিসোড আপনারা চান। তাহলে নিশ্চয়ই আমরা আবার একটা এরকম আড্ডাতে বসবো মুখোমুখি, আমি এবং স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ, নমস্কার। এত সুন্দর পরিবেশ, একটা অদ্ভুত আমেজ, অদ্ভুত আন্তরিকতা, এবং সব কিছুকে ছাপিয়ে গেছে ভেতরকার প্রেম। প্রেম মহত্তম, ভালোবাসা সবচেয়ে বড় জাদু, সবচেয়ে বড় তন্ত্র। এটাই ছিল আজকের এপিসোড কৌস্তবের আড্ডার। আজকের আড্ডাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা কি মহারাজের সাথে আরো একটা আড্ডা চান এই চ্যানেলে? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অব্দি আমাদের চ্যানেলের আরো 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।